আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সিফাত হোসেন খান আপনাদের সাথে আছি। আজকে আমাদের হিসাব বিজ্ঞান লাইভ ক্লাস হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ 50 এমসিকিউ, এমনকি এটার সাথে সাথে এক্সামেরও অনেক থাকবে, ব্যাপার স্যাপার থাকবে। তো সবাই আপনারা জয়েন করেন একটু তাড়াতাড়ি, আর একটু করেন, কমেন্টে লিখে দেন যে কে কোথা থেকে জয়েন করতেছেন আর কি অবস্থা, একটু দেখেন তো সবাই। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। এমনকি এই ক্লাসে শুধুমাত্র হিসাব বিজ্ঞান সলভ না, এটার পাশাপাশি আমাদের পরীক্ষা হলে যে স্ট্র্যাটেজি থাকে আপনাদের, বা যেই কারণগুলোর জন্য পরীক্ষা হলে আপনারা ভুল করেন, ওগুলো আমরা আলোচনা করার ট্রাই করব। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটার কারণে আসলে 99% স্টুডেন্ট প্রবলেম ফেস করে পরীক্ষা হলে। তো সবাই একটু জয়েন করেন। আর কাজী নাইমা ইসলাম দেখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে কি অবস্থা নাইমা? পড়ালেখা কেমন চলতেছে? কোথা থেকে ক্লাস করতেছে একটু কমেন্ট করে দাও, আর লাইভটা একটু শেয়ার করে দাও সবাই। বুঝতে পারছো? সবাই একটু শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দাও, কারণ কি আজকের ক্লাসটা আমাদের আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা আজকে টপ যে এমসিকিউ গুলো আছে, যেগুলোতে আপনারা বারবার ভুল করেন পরীক্ষা হলে, ওগুলো আমরা আজকে সলভ করার ট্রাই করবো খুবই ইজি ওয়েতে, কম টাইম কনজিউমিং এ, যাতে আমাদের সময় কম লাগে, পরীক্ষা হলে আমাদের তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি, ওইভাবে আমরা সলভ করবো। বুঝতে পারছেন? তো সবাইকে একটু ক্লাস করার সুযোগ করে দেন, সবাই আসুক ক্লাসে। আমরা শুরু করতেছি এটা। হ্যাঁ, জগন্নাথের পরীক্ষা হয়েছে। তোমাদের পড়াশোনার আসলে কি অবস্থা? পরীক্ষা কেমন হয়েছে মানে একটু বলো, মানে কি অবস্থা তোমাদের? আর আর কারো যদি মেরিট এসে থাকে, কারো যদি ভালো পরীক্ষা হয়ে থাকে, সেটাও একটু কমেন্টে লিখতে পারো। আর তোমাদের প্রিপারেশন নিতে যে কি কি প্রবলেম ফেস করতেছো, ওইটাও একটু মানে বলবা। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করে দিব। দেখো, রোজা রেখা মানে রোজা রেখে আপনাদের জন্য ক্লাস করানোর জন্য চলে আসছি। আপনারা একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন দিবেন। আহ আমরা আমরা জানি যে আপনাদের এখন শেষ মুহূর্ত, যেহেতু সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অলমোস্ট অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে। বাকিগুলোতে ভালো করার জন্য যা যা করা লাগে, আজকে আমরা ওইভাবেই ক্লাসটা নিব। সেই জন্য আপনাদের কথা ভেবে, আপনাদের গুরুত্বটার কথা চিন্তা রেখে আজকে ক্লাসে আমরা চলে আসলাম। বুঝতে পারছেন? এই যে লামি আক্তার লেখছে, আসসালামু আলাইকুম, বরিশাল থেকে। ওকে, ঠিক আছে। এরপরে অটনি রানী লেখছে যশোর থেকে, ভেরি গুড। আমাদের এই যে অনলাইন ক্লাসের সুবিধাটা কি, এই যে এত দূর দূর থেকে আপনারা ক্লাসে জয়েন করতেছেন, এই যে এত দূর দূর থেকে আপনারা ক্লাস মানে তোমরা ক্লাসে জয়েন করতেছো, এইটা আসলে অনলাইনের কারণে পসিবল হয়েছে। নাহলে কিন্তু অফলাইন যদি একটা কোচিং সেন্টার থাকতো, মনে করো অফলাইন একটা ক্লাসরুম আছে, তোমরা সবাই আসছো বরিশাল থেকে, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না কিন্তু। সেই জন্য অনলাইন ক্লাসটাকে একটু গুরুত্ব সাথে করো। আর আজকে আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা একটু করো, তোমরা খাতা কলম নিয়ে বসো। আজকে যেহেতু অ্যাকাউন্টিং ক্লাস, আর অ্যাকাউন্টিং ক্লাসটা যেহেতু মনে করো তোমার ম্যাথ রিলেটেড অনেক ব্যাপার স্যাপার থাকে, তোমাদের নিজেদেরও কিন্তু পড়তে হবে ম্যাথটা। তোমরা নিজেরা যদি না করো, তাহলে কিন্তু ম্যাথ তোমরা বুঝতে পারবা না। বুঝতে পারলাম আমি? নিজেদেরও করতে হবে, আমার সাথে সাথে করতে হবে। আমি যখন বলবো যে এটার অ্যান্সার কি, এটা কিভাবে হলো, নিজেরা একটু বলবা যে এটার অ্যান্সার এরকম এরকম, এটার অ্যান্সার এইভাবে হয়েছে। বুঝতে পারলা তোমরা? পটুয়াখালী থেকে লামিয়া আক্তার। এখন তোমরা বলো তো, তোমাদের কোন কোন টপিকে সমস্যা হচ্ছে, আর প্রিপারেশন নিতে যে আসলে কি কি প্রবলেম তোমরা ফেস করতেছো, এটা একটু বলো আমাকে শর্টলি, একদম শর্টলি। আমি ইনশাল্লাহ তোমার এটা সলভ করার ট্রাই করবো। একটু শর্টলি বলে ফেলো এটা। ওকে, এমডি আলামিন জয়েন করছে। এমডি আলামিন, কি অবস্থা? কেমন আছো তুমি? তো আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি এগুলো আলোচনা করবো। ক্লাসটা শুরু করে দেবো, আর বেশি সময় নাই। আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। আমরা যেহেতু দেখতেই পারতেছি, এখানে টপ 15 কোশ্চেন আমরা সলভ করব রাজশাহী ইউনিভার্সিটির জন্য। আর এই টপ 15 কোশ্চেনের মধ্যে ম্যাথ কোশ্চেন অনেকগুলো থাকবে, প্লাস অনেক ধরনের কোশ্চেন থাকবে। তো এই কোশ্চেন গুলা আমরা ইজিলি সলভ করব, যে লেস টাইম কনজিউমিং যাতে কম হয়, সময় সময় কম সময়ের মধ্যে যাতে আমরা এটা অ্যান্সার করতে পারি, এমন ভাবে আমরা ম্যাথ গুলো শিখে যাবো আজকে ক্লাস থেকে। তো তারেক ভাইয়াও চলে আসছে। তারেক ভাইয়া আসেন, ক্লাসটা করেন একটু আমাদের সাথে। তারেক ভাইয়া যেহেতু ইংলিশ পড়ায়,
আশা করি আজকে ক্লাস পর থেকে উনি অ্যাকাউন্টিং ও পড়াইতে পারবে। আমি যদি না থাকি তারেক ভাই আপনাদের অ্যাকাউন্টিং ও পড়া দিব, সমস্যা নাই। শৈলী কষ্ট লাগছে বা আমাদের আলহারের বড় ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। শৈলী অবস্থা কেমন আছেন আপনি বা আমাদের আলহারের বড় ভাই? তো হ্যাঁ, আপনাদের আলহারের বড় ভাই। তো আমরা প্রথমে আমরা শুরু করে দিই, একদম প্রিলিমিনারি লেভেল থেকে আমরা শুরু করব, একদম বেসিক থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তো প্রথমত যদি আমরা বেসিক থেকে শুরু করতে চাই, দেখেন কাহিনীটা কি হয়। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, কি একটি তথ্য ব্যবস্থা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি তথ্য ব্যবস্থা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা একটি সুনির্দিষ্ট সুবিন্যস্ত পদক্ষেপে লেনদেন চিহ্নিত করে। প্রথমত এটা লেনদেনকে চিহ্নিত করে, লেনদেনকে শনাক্ত করে। লেনদেন চিহ্নিতকরণ শনাক্তকরণ আপনারা জানেন, ডেবিট ক্রেডিট নির্ণয়, এরপর লিপিবদ্ধকরণ, জাবেদা, খতিয়ান। এরপরে এই তথ্যগুলো আসলে এই লিপিবদ্ধ করতেছে, জাবেদা করতেছে, খতিয়ান করতেছে, এটা কেন করতেছে, এই যে এই হোয়াই কেন করতেছে, এই লিপিবদ্ধকরণটা কেন করতেছে, এইটার মূল উদ্দেশ্য হলো আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুত কেন করা হয়? এই যে আর্থিক বিবরণী আমরা অনেকেই জানি স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কেন মানে কেন প্রস্তুত করা হয়? স্টেটমেন্টটা প্রস্তুত করা হয় যাতে আমরা ডিসিশন নিতে পারি, আমাদের যে সংশ্লিষ্ট মানে আমাদের যে সংশ্লিষ্ট পক্ষ আছে তারা যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কি করতে পারে? সঠিক সিদ্ধান্ত গ্রহণ। তো আমাদের এই যে টোটাল হিসাব বিজ্ঞান, ইনপুট আউটপুট যাই বলেন না কেন কেন এটা মেইনলি বেসিস করে কিসের উপর কেন করা হয়? সেটা হলো সঠিক সিদ্ধান্ত গ্রহণ। সাপন অনেক্সে বিগ ফ্যান ভাই, ওকে বিগ ফ্যান, অনেকে জয়েন করছে। তো সাইফুল ইসলাম মুবিন, কি অবস্থা সবার? তো এই যে আমাদের টোটাল যে সিস্টেমটা হইতেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাতে আমাদের ইনভেস্টর মানে বিনিয়োগকারী, ক্রেডিটর, লেন্ডার, এরা যাতে আমাদের সহজে আমাদের সিদ্ধান্ত নিতে পারে যে তারা যে রিসোর্সটা, তারা যে ফান্ডটা কোম্পানিকে দিছে, অর্গানাইজেশনকে দিছে, এইটা প্রপার ভাবে ইউটিলাইজ হইতেছে কিনা, এইটা তারা রাখবে, হোল্ড করবে, নাকি অন্য কোথাও তুলে বিনিয়োগ করে ফেলবে। এই টোটালটার জন্যই হিসাব বিজ্ঞান কাজ করে। তো হিসাব বিজ্ঞান কাজ করে, আমরা নেক্সট স্লাইডে যাই, আস্তে আস্তে আমরা গেলেই বুঝতে পারবো। তো হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার ধাপসমূহ হলো শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ। তো তথ্য সরবরাহকরণ আমরা একটু আগেই পড়ছি যে কাদের কাছে তথ্য সরবরাহ করে? ইনভেস্টর, লেন্ডার, ক্রেডিটর। মানে কি? মানে হলো বিনিয়োগকারী, ঋণদাতা। তো এদের কাছে আমাদের তথ্যটা সরবরাহ করে, প্লাস আমাদের ইন্টারনাল, এক্সটার্নাল, অভ্যন্তরীণ, বাহ্যিক, এই যে পক্ষগুলো আছে, পক্ষগুলোর অনেক ধরনের সিদ্ধান্ত থাকে। এই সিদ্ধান্তগুলো যাতে তারা সঠিকভাবে সঠিক সময়ে নিতে পারে, সেজন্য আমাদের হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াটা কাজ করে। এগুলা খুবই বেসিক আলোচনা, প্রিলিমিনারি আলোচনা। আর লিপিবদ্ধকরণের সংজ্ঞা, অর্থের মূল্য পরিমাপযোগ্য। এখন এই যে লিপিবদ্ধ করবে, একটু পরে আমরা ইনপুট আউটপুট প্রসেসটা দেখবো। এই যে লিপিবদ্ধ সংজ্ঞাটা, এই যে দেখতেছেন যে এই লিপিবদ্ধকরণ, আমরা কি সব ট্রানজাকশন, সব লেনদেন কি আমরা ইয়া করবো, লিপিবদ্ধ করব? কাদেরকে লিপিবদ্ধ করব? তো লিপিবদ্ধ করতে হলে অফকোর্স আমাদের অর্থের মূল্য থাকতে হবে, পরিমাপ যোগ্যতা থাকতে হবে। তো কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াটা যদি আমাদের মানে মিট করে, তাহলেই আমরা জিনিসটাকে বলবো যে না ঠিক আছে, এখন আমরা লিপিবদ্ধ করতে পারবো। আমরা একটু পরে এটার দেখবো, এটার কোনো করার কারণ নাই। একটু পরে আমরা এটার যখন এটার আমরা এক্সাম্পল গুলো দেখবো, এক্সাম্পল গুলো দেখলে আপনারা খুব সহজেই ধরতে পারবেন। বুঝতে পারছেন? তো লিপিবদ্ধকরণের ধাপ আর হিসাব সম্পর্কে অন্তর্ভুক্তকরণের 3টি কাজ: লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্তকরণ, লেনদেন সম্পর্কে শ্রেণী বিশ্লেষণ, স্থানান্তর, খতিয়ানভুক্তকরণ। প্রথমে লেনদেনটা বিশ্লেষণ করলাম, হ্যাঁ, এরপর জাবেদাভুক্তকরণ, এরপরে খতিয়ানভুক্তকরণ। এই খতিয়ান থেকে কি হবে? খতিয়ান থেকে রেওয়ামিল হবে, রেওয়ামিল থেকে আর্থিক বিবরণী হবে, আর্থিক বিবরণীর মধ্যে স্টেটমেন্ট গুলা তৈরি করা হবে। স্টেটমেন্ট গুলো তৈরি হওয়ার পরে কি হবে? এই স্টেটমেন্ট গুলো এই যে ডিসিশন নেওয়ার জন্য হেল্প করবে ইনভেস্টরদের। খুবই ইজি, খুবই সিম্পল কনসেপ্ট।
তুহিন আহমেদ লেখছে স্যার কি বাম হাতে লেখে নাকি? হ্যাঁ তুহিন, আমি বাম হাতে লিখি। 5 বছর পড়াশোনা করার পরে তুমি আজকে জিজ্ঞাসা করতেছো আমি বাম হাতে লিখি নাকি ডান হাতে লিখি। তো তুহিন আহমেদ শান্তে যে এই যে আমার স্টুডেন্টটা আপনাদের সাথে ক্লাস করতেছে সে আসলে স্টুডেন্ট না, সে মুখোশধারী স্টুডেন্ট, সে আসলে আমার ক্লাসমেট। সে 5 বছর ক্লাসের পরে আজকে আমাকে জিজ্ঞাসা করতেছে আমি বাম হাতে লিখি নাকি ডান হাতে লিখি। ভেরি ভেরি স্যাড তুহিন আহমেদ শান্ত, আমি খুব কষ্ট পাইলাম। সমস্যা নাই, তো করলাম, মজা করলাম আপনাদের সাথে। ঘুরা ফিরা সেই একই ধরনের কথা, যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেনের চিহ্নিত করা, হিসাবে বইতে লিপিবদ্ধ করা। আর হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো মুখ্য, প্রধান আর মূল উদ্দেশ্যের মধ্যে কি কি আছে? সংশ্লিষ্ট ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। কেন তথ্য সরবরাহ করা? খুবই সিম্পল। কেন তথ্য সরবরাহ করা হয়? যাতে তারা ডিসিশন নিতে পারে, যাতে তারা সঠিক সময়ে টাইমলি সঠিক সময়ে ডিসিশন নিতে পারে যে তারা যে ফান্ডটা আমাদেরকে দিছে, তারা যে বিজনেসে ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা কি তারা হোল্ড করবে নাকি রিইনভেস্ট করবে, অন্য জায়গায় ইনভেস্ট করে দিবে। বুঝতে পারছেন? খুব সিম্পল। বেসিক থেকে যদি পড়তে পারেন, ধরতে পারেন না, তাহলে যে কোনো কোশ্চেনে আমি যা আলোচনা করছি এখান থেকে মিনিমাম 20টা কোশ্চেন, 20টা এমসিকিউ দেওয়া সম্ভব। তো বেসিক থেকে শুরু করলে আপনারা পারবেন। শাকিল খান লেখছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শাকিল, কেমন আছো বলো? ওকে, চলে আসছি আমরা। দেখো, ইনপুট দেখো, ইনপুট, প্রসেস, আউটপুট, বুঝা গেল? তো ইনপুটটা কি? এই যে আমাদের ইনপুটটা হলো লেনদেন, লেনদেন হলো ইনপুট, লেনদেনটা ইনপুট, আর আউটপুট হলো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, বুঝলেন? ইনপুট হলো লেনদেন, আউটপুট হলো আর্থিক বিবরণী। এই প্রসেসটা কি? প্রসেসটা হলো এই যে আমরা এই যে জাবেদা ভুক্তগ্রহণ এত কিছু যে করলাম, করার মূল উদ্দেশ্যই হলো আউটপুটটা বের হবে স্টেটমেন্ট, আর্থিক বিবরণী। আমাদের কি কি স্টেটমেন্ট আছে? আয় ব্যয় বিবরণী আছে, আয় ব্যয় বিবরণী শর্টকাটে লিখতেছি আমি। আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই বিবরণীগুলা তৈরি করা হবে এই লেনদেনের মাধ্যমে, এই ইনপুটের মাধ্যমে। কেন তৈরি করা হবে? যাতে একটু আগে আমি কিন্তু বলে আসছি, যাতে আমাদের ইনভেস্টররা, আমাদের বিনিয়োগকারীরা, ঋণদাতারা, তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। জি ভাইয়া, ভালো আছি। তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দেখেন, একটা কাহিনী বুঝেন। মনে করেন এই ইনভেস্টর হলো আপনি আপনার বন্ধুকে 1000 টাকা দিচ্ছেন। কত টাকা দিচ্ছেন? অনেক টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন আপনি আপনার বন্ধুকে। 1000 টাকা দিচ্ছেন। 1000 টাকা দেওয়ার পরে মাস শেষে আপনি জানতে চাইতেছেন যে তুই যে আমার 1000 টাকা নিলি, এই 1000 টাকা দিয়ে কি করছস? আমার হিসাব দে, আমার হিসাব দে। এবং সে যদি হিসাব দিতে চায়, তার একটা স্টেটমেন্ট লাগবে যে কি কি করছে, কোথায় কোথায় কোন কোন খাতে ক্ষয় হয়েছে, কোন কোন খাতে টাকাগুলো গেছে। মনে করো 20 টাকা লাগছে বই কিনতে, 200 টাকা লাগছে বোর্ড কিনতে। এই যে এই ব্যাপারগুলো আছে, যে তুমি যে জানতে চাইলে, এই জানাটাই হলো তোমার আর্থিক অবস্থার বিবরণী। তুমি বিবরণীটা জানতে চাইতেছো। আর বিবরণীটা হয়েছে কেমন? ডেইলি যে সে খরচ করছে, খরচের মাধ্যমে। বুঝলা? ভেরি গুড। শৈলী কস্তা, কি অবস্থা? তুমি একটু কমেন্ট করো আর ক্লাসটা শেয়ার দিয়ে দাও। কমেন্ট করো আর ক্লাসটা শেয়ার করে দাও, কারণ কি আজকের ক্লাসটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। বুঝলা? তো বুঝতে পারছো মনে হয়। এখন আমরা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু খুব মাথা ঠান্ডা করে দেখো। পরিমাণগত বা নিট পরিবর্তন, ওইখানে স্পেলিং মিস্টেক আছে। আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন, এইটাকে আমরা শর্টকাটে জানবো পানি। আর এটা হলো কাঠ। মনে করো কাঠ আর পানি, এটা একটু শর্টকাটে পড়াইতেছি, কারণ কি একটু পরেই বুঝতেছি। পরিমাণগত বা নিটগত পরিবর্তন হওয়ার জন্য এই যে আমাদের একটা হিসাব সমীকরণ আছে না, আছে কিনা? হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই, এ সমান সমান এল প্লাস ও ই। এটা দুইটা পক্ষ আছে আমরা জানি, এই অ্যাসেট, লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি। তোমরা এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই দুই পাশ পরিবর্তন হইতে হবে।
দুই পাশ পরিবর্তন হইতে হবে, দুই পাশ পরিবর্তন হইলেই আমাদের পরিমাণগত বা নিটগত পরিবর্তন হবে। আর যদি যে কোনো এক পাশ পরিবর্তন হয়, যে কোনো এক পাশ, মনে করো এই পাশ পরিবর্তন হয়েছে নয়তো এই পাশ সমান সমানের দুই পাশের যে কোনো এক পাশ, তাহলে আমাদের হবে কাঠামোগত শৈলী গস্তা লেখছে আই উইশ আমাদের টাইমে এত ইজি ওয়েতে ক্লাস পেতাম। তো যারা এখন ক্লাস করতেছো তোমরা অনেক ভাগ্যবান যে তোমাদের জন্য এই যে এত ইজি একটা অ্যারেঞ্জমেন্ট, আমরা বাসায় বসে তোমরা ক্লাস করতেছো, আমরা এখানে ক্লাস করাই দিয়েছি, ইজি ভাবে বুঝতে পারতেছো। তো এটা কিন্তু আমাদের সময় ছিল না, এই যে শৈলী গস্তা ওনার সময়ও শৈলী গস্তা ওনার সময় ছিল না। হ্যাঁ, তো এটা একটু সুযোগ নাও, তোমরা এটা একটু সঠিকভাবে জিনিসটা ইউটিলাইজ করা ট্রাই করো, একটু ক্লাসগুলো মনোযোগের সাথে করো, আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো দেখো এখানে যদি আমি একটা এক্সাম্পল দেই, আচ্ছা একটু এক্সাম্পল দেখি, এ সমান সমান এল প্লাস ওই। তো আমাদের এটা চেঞ্জ করার জন্য আমাদের দুই পাশে আমাদের এই যে দেখো এ সমান সমান এল প্লাস ওই, এই যে এই দুই পাশে পরিবর্তন হতে হবে, নিটগত বা পরিমাণগত বা পানি এলো প্রবাহমান, এটা দুই পাশেই যাইতে পারে প্রবাহমান, এটা তো দুই পাশে এটা পরিবর্তন করতে হবে। এটা কিভাবে পরিবর্তন হবে দেখো, একটা এন্ট্রি আমি করাই, এটা যাবে করো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান সরি যন্ত্রপাতি হিসাব ডেবিট, পদের হিসাব ক্রেডিট। কি হয়েছে দেখো, এ বাড়ছে এল বাড়ছে, দুইটা বাড়ছে না, দুইটা যেহেতু বাড়ছে, দেখো দুইটা যেহেতু বাড়ছে, এটা কি দুই পাশে পরিবর্তন হয়েছে না, এ বাড়ছে প্লাস এই যে দেখো এল ও বাড়ছে, দুই পাশে পরিবর্তন হয়েছে। তো এটা কি হবে, এটা হবে হলো পানি, নিটগত, এটা হবে পানি পরিমাণগত বা নিটগত পরিবর্তন। এটাই যদি ধারে না হইলে হয় নগদে হইতো, নগদে কি হইতো, নগদে দেখো, নগদে এলো তোমার যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো কি হয়েছে, যন্ত্রপাতি অ্যাসেট, নগদে অ্যাসেট, এ বাড়ছে একবার, এ কমছে একবার, এই যে এ বাড়ছে একবার আর এ কমছে একবার। কি হয়েছে, এই যে এটা একবার বাড়ছে আর একবার কমছে, এটা কি এই দুই পাশে পরিবর্তন হয়েছে না এক পাশে পরিবর্তন হয়েছে। তো এটা হলো কাঠামোগত পরিবর্তন। বুঝা গেল, আপনারা বুঝতে পারছেন? যে মাহফুজ সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে মাহফুজ কেমন আছেন আপনি বলেন তো। তো এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, এই স্লাইডটা বুঝতে পারছেন আপনারা? আর আপনারা কমেন্ট করতেছেন না কেন? কমেন্ট করেন একটু, কমেন্ট না করলে কি হয় নাকি? কমেন্ট করেন, বুঝতে পারছেন কি না পারছেন। এটা যদি কমেন্ট না করেন আমি কিভাবে বুঝবো যে আপনার ক্লাসটা আসলে বুঝতে পারতেছেন কি পারতেছেন না? বলেন তো আমাকে। বুঝার ওয়ে আছে আমার কোনো? বুঝার ওয়ে নাই। বুঝছেন? কাজী নাইমা ইসলাম বলছে হ্যাঁ বুঝতে পারছি। আপনারা সবাই বুঝতে পারছেন কিনা বলেন। সবাই বুঝতে পারলে সে না হইছে। আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি যে মাহফুজ, দেখো আর্থিক প্রতিবেদন, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সরি এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক প্রতিবেদন, এটার মূল উদ্দেশ্য কি একটু আগে পড়াইছি। সংশ্লিষ্ট ব্যবহারকারীকে সিদ্ধান্ত গ্রহণের উপযোগী তথ্য সরবরাহ করাই হলো আর্থিক প্রতিবেদনের মূল উদ্দেশ্য। এবং সংশ্লিষ্ট ব্যবহারকারী কে কে হইতে পারে? সংশ্লিষ্ট ব্যবহারকারী ইট কুড বি ম্যানেজার, ইট কুড বি ক্রেডিটর, ইট কুড বি ইনভেস্টর, যে কেউ হইতে পারে আপনার কি আমাদের সংশ্লিষ্ট ব্যবহারকারী। যে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য কি, এই যে স্টেটমেন্টটা দেখা আমাদের তারা জাজ করবে যে না এটা মানে কি মানে মানে প্রতিষ্ঠানটা কিরকম রান করতেছে, এটা ভালোভাবে রান করতেছে নাকি খারাপ ভাবে রান করতেছে, এটার রিসোর্সটা কিভাবে ইউটিলাইজ হইতেছে। বুঝতে পারছেন? বুঝতে পারলেন কিনা আমাকে বলেন। খুব বেশি কি দ্রুত আগাইতেছি আমি? তো এটা আমি একটু পরে পড়াইতেছি, এই স্লাইডটা একটু পরে পড়াবো। এই যে আমাদের এক নাম্বারটা চলে আসলো। আমরা কিন্তু এমসিকিউ শুরু করে দিচ্ছি, এমসিকিউ আমরা শুরু করে দিচ্ছি। এক নাম্বার কি বলছে, কোনটি বহি লেনদেনের উদাহরণ নয়? বলেন। বহি লেনদেন আর আন্তঃ লেনদেন একটু একটু পরে পড়বো আমরা।
আমরা করবো কি আজকে হলো একটা একটা কোশ্চেন সলভ করবো, আর এটা আশেপাশে যতটুকু থিওরি প্রবলেম গুলো থাকে ওই প্রবলেম গুলো দেখার ট্রাই করবো। তো বহি লেনদেন আর আন্ত লেনদেন একটু পরে আমরা দেখবো। সাধারণভাবে মনে রাখেন যে বহি লেনদেন হলো মানে মানে কোম্পানি অর্গানাইজেশনের বাহিরের পক্ষ সমূহের মধ্যে যে লেনদেন গুলো হয় ওগুলো হলো বহি লেনদেন, আর আন্ত লেনদেন তো ভিতরে। তো দেখো এই যে নাইমা ইসলাম কিন্তু অলরেডি লিখে দিছে, আরফিন সূর্য লেখা দিছে, ভেরি গুড। অবচয় হিসাব, সঠিক উত্তর হলো অবচয় হিসাব। অবচয় হিসাব হলো বহি লেনদেনের উদাহরণ নয়। এই যে নয়টা, এইটা একটু খেয়াল রাখবা। পরীক্ষা হলে এই যে বহি লেনদেন দেখাই তোমরা প্রথমটা পড়বা কর্মচারী বেতন প্রদান, এটা বহি লেনদেন, এইটা আমাদের টিক দিয়া দিলা, শেষ, ভুল। এরকম করলে তো হবে না। তো আমাদের একটু আপনার মাথা ঠান্ডা করার পড়বেন যে আসলে কি চাইছে, কোনটা চাইছে, ওই হিসাবে এটা উত্তর করা ট্রাই করবেন, বুঝলেন? তো এই যে অতনী রানী, আরিফিন সূর্য আর কাজী নাইমা ইসলাম লিখছেন যে সি, ভেরি গুড। আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছে না, যারা বাকিরা কমেন্ট করে নাই তারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছে না। সিম্পল হিসাব, বুঝলেন? তো এটা বুঝতে পারছেন কিনা বলেন? আমার একটু দ্রুত যাইতে হবে, 50টা কোশ্চেন তো, অনেকগুলা কোশ্চেন, এটা সলভ করার জন্য অনেক সময় প্রয়োজন, বুঝছেন? এই যে নাজিয়া চৌধুরী বিনতি, কি অবস্থা? আপনি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন বলেন? জাহাঙ্গীরনগর? ভালো মতন বলে কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স হয়ে যাবে, ফিনান্স ডিপার্টমেন্টে চান্স হয়ে যাবে। তো দেখেন একটি মেশিনের মূল্য, দ্বিতীয় নম্বরে আমাদের একটা ম্যাথ আসছে। ম্যাথটা খুবই সিম্পল, খুবই সিম্পল। যদি ম্যাথটা ঠিক মতো ধরতে পারেন, যদি ধরতে পারেন অনেক সিম্পল, আর যদি ধরতে না পারেন তাহলে কঠিন। একটি মেশিনের ক্রয় মূল্য 80,000 টাকা, পরিবহন খরচ 1,500 টাকা, স্থাপন ব্যয় 3,000 টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি 2,000 টাকা হলে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে? আমাদের বলছে হলো মেশিন হিসাবে ডেবিট করতে হবে কত। মেশিন হিসাবটা আমাদের ইম্পর্টেন্ট, যে মেশিন হিসাবে আসলে আসবে কোন কোনগুলা, বুঝতে পারছো? এখন বলো, আমার আগে তো এই নাইমা ইসলাম ওনারা মানে কোশ্চেন আনসার করে ফেলায়, ভালো, ভেরি গুড। দেখো কাহিনীটা দেখো, এখানে ক্রয় মূল্য আছে 80,000 টাকা, ক্রয় মূল্য আছে 80,000 টাকা, পরিবহন খরচ আছে 1,500 টাকা, এরপরে আছে হলো আমাদের স্থাপন ব্যয় হলো 3,000 টাকা, বুঝলা? এখন আমাকে বলো লাইসেন্স ফি কি আসবে? লাইসেন্স ফি আসবে না। কেন আসবে না? দেখো লাইসেন্স ফি, বার্ষিক লাইসেন্স ফি, প্রতি বছরই কিন্তু এটা রিনিউ করতে হবে আমাদের। বার্ষিক লাইসেন্স ফি প্রতি বছরই আমাদের রিনিউ করতে হবে, আমাদের এটা নবায়ন করতে হবে। যেহেতু এটা বারবার হইতেছে, তো এটা মূলধন জাতীয় ব্যয় না, এটা মুনাফা জাতীয় ব্যয়। সেই জন্য একটা সম্পদ অ্যাকোয়ার করার জন্য যতটুকু খরচ করা লাগে ওইটার মধ্যে এই কস্টটা, এই 2,000 টাকার কস্ট আসবে না। আমাদের আসবে হলো 80,000 টাকা, এরপর 1,500 টাকা, এরপর 3,000 টাকা যোগ দেন, কত আসে? 84,500। উত্তর কোনটা হবে বলেন? উত্তর হবে এ, 84,500। বুঝতে পারছেন কিনা বলেন সবাই? 2 এর ক। এই যে 4 জনই লেখছে সঠিক, তোমাদের 4 জনকে ভেরি ভেরি থ্যাংক ইউ, তোমরা 4 জনই সঠিক পারছো। বুঝতে পারছো কিনা বলো এটা? এরপর আসি, দেখো অবচয় কোন ধরনের লেনদেন? অবচয় কি দৃশ্যমান লেনদেন, বহি লেনদেন, অনগদ লেনদেন, নাকি ব্যক্তিগত লেনদেন? তোমরা খুব ইজিলি বলতে পারবা যে এটার অ্যান্সার কোনটা হবে। অবচয় কোনটা? সি, ভেরি গুড, অনগদ লেনদেন। তো আমরা মানে সহজ কোশ্চেন গুলাকে বেশি সময় দিব না, বেশি সময় রাখবো না। এই চলে আসছে কঠিন কোশ্চেন, বলতে বলতে সহজ কোশ্চেনের চ্যাপ্টার শেষ, শুরু হয়ে গেল কঠিন কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা বলো তো আমাকে, একটু ইয়াতে জানাও তো, এই কোশ্চেনটা তোমরা কতক্ষণের মধ্যে সলভ করে দিতে পারবা আমাকে? কোশ্চেনটা আগে পড়ি। দুটি অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত 5/2। যদি তারা মোট মুনাফার 1/3 অংশ নতুন অংশীদারকে প্রদান করে, তবে নতুন মুনাফা বন্টনের অনুপাত কত? নতুন মুনাফা বন্টনের অনুপাত চাইছে আমাদের কাছে। এই কোশ্চেনটা আমি অনেক ইজি ভাবে আপনাদেরকে সলভ করা দিতে পারবো, বুঝছেন? তো এইটা আগে বলেন যে, দেখেন কাহিনীটা দেখেন, এটা আমি প্রথমে বুঝাই, এরপর কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন। 5/2
এবং তার মোট মুনাফার অংশর 1/3 অংশ 1/3 অংশ নতুন অংশীদারকে প্রদান করে। বলো, প্রথমে এইটা করার জন্য যেটা তুমি করবা, শর্টকাট, এটা আমি ট্রেডিশনাল নিয়মে যাচ্ছি না, আমি শর্টকাট নিয়মে এটা করাবো। শর্টকাট নিয়মে কি হবে দেখো, প্রথমে যেটা করবা, 3/1 অংশ হলো তোমার কি করছে, প্রদান করছে, করে নেই কতটুকু, 3/2 অংশ প্রদান করে নেই। তো 3/2 অংশ এটা নিচে লাগবা, প্রথমে 3/2 অংশ এটা নিচে লাগবা। আর এইটা টোটাল এই 5/2 অংশ যে প্রদান করছে এই দুইটার যোগফলটা এখানে লাগবা, এই দুইটার যোগফলটা এখানে লাগবা, 5, 6, 7 যোগফলটা লেখলা। তো কি করবা এখন, ভেরি সিম্পল, এই যে এইটা যে এখানে আনছো না, এটা যে এখানে আনলা, এইটা তোমার এই 2 দিয়ে 5 রে একবার গুণ দিবা, 2 দিয়ে 2 কে একবার গুণ দিবা, এটা তো প্রথম দুইটার অনুপাত, আর 7 দিয়ে 1 কে একবার গুণ দিবা, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর 7 কে 7, কত হইলো বলো, কত হইলো, 10, 4, 7। কতক্ষণ লাগছে এটা কোশ্চেন করতে, এটা অ্যান্সার করতে কতক্ষণ লাগলো? অ্যান্সার করতে কিন্তু বেশি সময় লাগে নাই। তো আবার একটু তোমাদেরকে বলতেছি, ব্যাপারটা হলো প্রথমে এই যে কত পার্সেন্ট কতটুকু ইয়া করছে এটা লিখবা, আর যতকে প্রদান করছে এটার অপর পক্ষে কতটুকু আছে ওইটা লিখবা। যে 3/1 অংশ নতুন অংশীদারকে প্রদান করছে, প্রদান করে নাই কতটুকু, প্রদান করে নাই 3/2 অংশ। এই 3/2 অংশটা নিচে নিয়ে আসবা, নিচে নিয়ে আসার পরে 2 দিয়ে 5 কে একবার গুণ দিবা, 2 দিয়ে 2 কে একবার গুণ দিবা, আর এইটা যে যোগফল পাইছো যোগফলের সাথে 1 গুণ দিবা একবার। এটা বুঝতে পারছো কিনা বলো? ভেরি গুড, যারা লাগতেছে ভেরি গুড। এটা বুঝতে বুঝতে পারছো কিনা বলো তো একটু। আমরা নেক্সটে যাই, এরকম কোশ্চেন আমাদের নেক্সটে আরো আছে, বুঝলা? তো ওয়ারি হওয়ার কোনো দরকার নাই, নেক্সটে আরো আমরা পারবো। ওকে, কোন ঘটনাটি লেনদেন হিসাবে বিবেচিত হয় না? এটা একদম সিম্পল, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। এটার উত্তরটা তোমরা এখনই, ওই যে স্বর্ণা বারাল, ভেরি গুড, বুঝতে পারছে, ভেরি গুড, থ্যাংক ইউ। বাকিরা বুঝতে পারছো কিনা বলো। দেখো, এই যে কোন যে ঘটনাটি লেনদেন হিসাবে বিবেচিত হয় না, না আছে কিন্তু এখানে, না আছে কিন্তু, এটা কোনটা হবে বলো, কোনটা হবে বলো, এটা কোনটা হবে? এটা তোমাদের কাছ থেকে আমি নিব, এটার অ্যান্সার পরে বলবো, তোমরা আগে লিখবে এরপর পরে বলবো আমি। 5 খ, ভেরি গুড, যারা লিখছো এটাই সঠিক উত্তর। দেখো, মানে পণ্য ক্রয়ের জন্য অর্ডার প্রদান করা হয়েছে, এই অর্ডার যে প্রদান করছো এটার মধ্যে কি কোনো আর্থিক লেনদেন হয়েছে? আর্থিক লেনদেন হয়েছে কোনো? কিচ্ছু হয় নাই। তো আমাদের লেনদেনের যে অর্থের মূল্য পরিমাপ যোগ্যতা, দুটি পক্ষ থাকতে হবে, একজন সুবিধা প্রদানকারী একজন সুবিধা গ্রহণকারী, এগুলা কিচ্ছু হয় নাই, সেজন্য আমাদের এটা খ হবে। বুঝতে পারলা কিনা বলো? এই যে যারা কমেন্ট করতেছো খুব কষ্ট করে, তোমরা ভেরি গুড, ক্লাসটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ইফেক্টিভ হইতেছে, বুঝছো? আমি এত মানে ফর্মাল ওয়েতে কথাবার্তা বলতে পারি না, আমি তোমাদেরকে এইভাবেই বলবো, এইভাবেই তোমরা ক্লাস করবে, এত ফর্মাল ওয়েতে আমার ক্লাস করানো সম্ভব না। তো দেখো, ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণটি সঠিক নয়, এটা বলো, এটা কি হবে? ঘটনা ও লেনদেন সম্পর্কে যে ঘটনা ও লেনদেন সম্পর্কে কোনটি সঠিক নয়, বলতো কোনটা সঠিক না? এইচএসসির ক্লাস না, এটা হলো অ্যাডমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রেখে ক্লাস। তাহিদ লিখছে, দেখো, ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণটি সঠিক নয়, কোন বিবরণটি সঠিক নয়? সকল লেনদেন ঘটনা, সব ঘটনায় লেনদেন, আর লেনদেন গুলো আর্থিক মাপকাঠির পরিমাপযোগ্য, কোনটা হবে বলো? সব ঘটনায় কি লেনদেন? একটু আগেই বলছি সব ঘটনায় লেনদেন না, লেনদেন হইতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো যদি ফিল আপ না করে তাহলে সব ঘটনায় লেনদেন হবে না। জান্নাতুল ফেরদৌসী স্যার,
অটর্নি রানী আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। নিচের কোনটি লেনদেন নয়, এইটাও তোমরা পারবা, এটা অ্যান্সার করো। বলো বলো, এটা কি হবে? তোমরা তো খুব ভালো পারতেছো, তোমরা একটু দ্রুত অ্যান্সার করে দিচ্ছ একটা। ভালো, এটা তোমাদের জন্য এটা ভালো, তোমরা ভালো করতেছো। কোনটা লেনদেন নয়, কোনটা? সাতের দিক অপচয় হার 15% ধরছি, অপচয় কি এখনো হয়েছে? হয় নাই। তো সেই জন্য বাকিগুলো দেখো, সবগুলোই কিন্তু লেনদেন আছে। যন্ত্রপাতির অপচয় হয়েছে, সংস্থাপন ব্যয় হয়েছে, মেরামত ব্যয় হয়েছে, কিন্তু অপচয় হার ধরছি আমরা 15%, এটার মধ্যে কোনো কিছুই হয়নি, এটা বাদ হবে না। এটা দেখো, অভ্যন্তরীণ, একটু আগে আমরা পড়ছি অভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ লেনদেন আর বাহিরের যে লেনদেন গুলো আছে, বহিস্থ লেনদেন, ওগুলার এখানে একটা দেওয়ার ট্রাই করছে। এগুলো একটু দেখো, একবার দেখো। অপচয়, অবলোপন, অবক্ষয় বা শূন্যীকরণ, তহবিল স্থানান্তর, ক্যাশিয়ারকে প্রদান, কুড়ির অবলোপন, এইগুলো অভ্যন্তরীণ। একবার পড়লেই যথেষ্ট, বেশি পড়া লাগবে না। একবার পড়ো এটা, বুঝছো? একবার পড়ো তাহলেই হবে। তো তোমরা সঠিক অ্যান্সার দিতেছো, আমার খুব ভালো লাগতেছে দেখে, কারণ কি তোমরা অ্যাটলিস্ট ট্রাই করতেছো। এখানে ভুল অ্যান্সার দিলেও কোনো প্রবলেম নাই, বাট তোমার ট্রাই করতে হবে। ট্রাই করার টেন্ডেন্সিটা থাকতে হবে তোমাদের মধ্যে, ট্রাই করার টেন্ডেন্সি না থাকলে কিন্তু হবে না, বুঝছো? এই তো, এতক্ষণ আমরা যেগুলা অ্যান্সার করছি বা যেগুলো সলভ করছি, সেগুলোর এখানে একটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যে লেনদেন নয় কোনগুলো। যেমন ব্যবস্থাপকের মৃত্যু লেনদেন নয়, ফরমাস প্রদান, অর্ডার গ্রহণ, একটু আগে দেখছি, মূল্য তালিকা পাঠানো। এরপরে অবচয়ের হার, একটু আগে কিন্তু একটা এখানে নৈমিত্তিক ছিল, এটা লেনদেন না। মজুত পণ্যের বৃদ্ধি লেনদেন না। এগুলো একবার পড়ো, একবার পড়লেই যথেষ্ট, বেশি পড়ার দরকার নাই এগুলা। মানে ক্লাসে বেশি পড়ার দরকার নেই, বাসায় তো তোমাদের মুখস্থ করতেই হবে, বুঝছো? ক্লাসে যদি আমি 100 বারও এটা তোমাদের পড়া বুঝাই, তোমার কিন্তু মুখস্থ হবে না। কিন্তু তুমি যদি বাসায় সুন্দর মতো পড়ো, তাহলে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। ক্লাসে আমি সলভ যে করা যাচ্ছি এমসিকিউ, এই সলভ করে কিন্তু তুমি যদি সলভ করে বাসায় চলে যাও, মনে করো তুমি এমসিকিউটা সলভ করছো, এমসিকিউটা আমি সলভ করাইছি, এটা যদি বাসায় বসে আর প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এই ক্লাস করার কোনো মূল্য নাই। কারণ কি, আমি সলভ করা যেতেছি, আমার প্র্যাকটিস হইতেছে, আপনি দেখতেছেন আপনার কোনো প্র্যাকটিস হইতেছে না। তো তোমার কিন্তু এই ক্লাসটা শেষ করে প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে না, মনে রেখো এটা। কেবল 8 নম্বরে আমাদের আরো অনেক দূর যাইতে হবে। দেখো, নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বুঝায়? নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে বুঝায় নগদ অর্থে আদান প্রদান হলেই কেবল হিসাবে লিপিবদ্ধ করা হবে, শুধু আয় লিপিবদ্ধ করা হবে, ব্যয় লিপিবদ্ধ করা হবে। দেখো, এটার উত্তর কোনটা হবে? নগদান, ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস, দুইটা। মানে নগদ ভিত্তিতে আর বাকির ভিত্তিতে। তো এই যে নগদান ভিত্তিতে, এটা সবসময় মনে রাখবা। নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ মিনস নগদ থাকবে সবসময়, সব জায়গায় নগদ থাকবে, নগদ ছাড়া আমরা কোনো কিছু এন্ট্রি করবো না। বলো কোনটা হবে? এই যে লামিয়া একটা কুরিন সঞ্চিত অপচয় টপিকের ক্লাস আসতেছে, ক্লাস নিব, সমস্যা নেই। কুরিন সঞ্চিত অবশ্যই অপচয় কোনো ব্যাপার থাকবে না। আজকে অপচয় দুই একটা কোশ্চেন আছে এখানে, বাট আমি অপচয়ের ক্লাসটা নেক্সট দিতে চাইছি, বুঝছো? দেখো কোনটা হবে, ক নাম্বারটা হবে। অনেকেই বলছো ক নাম্বারটা, হ্যাঁ ক নাম্বারটা সঠিক উত্তর, ভেরি গুড। চলে আসলো আরেকটি ম্যাথ। ম্যাথ গুলা দেখলেই ভালো লাগার কথা আপনাদেরকে, কারণ কি ম্যাথ গুলা সিম্পল হওয়ার কথা, ম্যাথ গুলা ইজি হওয়ার কথা। আই গেস ম্যাথ গুলা ইজি হবে। দেখেন, রহিম ও করিম একটি ব্যবসায়ের দুইজন অংশীদার, তারা 4/1 অনুপাতে লাখ কোটি আবদুল আলিমকে তারা এই ব্যবসায় শেয়ারে 5/2 নতুন অংশীদার হিসাবে গ্রহণ সম্মত হয়েছে। আলিমকে সুনাম বাবদ 50,000 টাকা এবং মূলধন বাবদ 50,000 টাকা প্রদান করা হয়েছে। নিম্নে প্রদত্ত অনুরোধ রহিম করিমের লাভ ক্ষতি বন্টন অনুপাত। মানে
রহিম করিমের লাভ প্রতিবেদন অনুপাত, তার মানে কি এই যে এইটা আমাদের এক্সট্রা, এটা আমাদের এক্সট্রা, এই দুইটা দেখে প্রশ্নে ঘাবড়ানোর কিছু দরকার নাই। কোশ্চেনটা এত বড়, অনেক বড়, এই কোশ্চেনটা দেখে প্রথমেই আপনারা ধরে নেবেন যে এটা হার্ড কোশ্চেন। নাকি পরীক্ষা হলে এটা করবেন না যে এটা হার্ড কোশ্চেন, এটা আমরা অ্যান্সার করবো না। বড় বড় কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেনের মধ্যে এডিশনাল যে ইনফরমেশন দেওয়া হয়, এগুলো হলো তোমাদেরকে কনফিউশন করার জন্য দেওয়া হয়, যে না তুমি কনফিউশনে পড়ে যাবে, এটার জন্য দেওয়া হয়। কিন্তু আসলে কি অত কঠিন? আমরা একটু পড়ে দেখি আসলে কি অত কঠিন নাকি। প্রথমে আমরা দেখি 4-এর 1 অংশ, আর কত অংশ দিছে, কত অংশ, 2-এর 5 অংশ দিছে, দেয় নাই কত অংশ, 2-এর 3 অংশ দেয় নাই। 2-এর 3 অংশ যেহেতু দেয় নাই, 5-এর 3 এখানে বসাও, 5-এর 3 এখানে বসাও, আর 4 আর 1 5 এখানে বসাও। দেখো বসাও, তাহলে 3-এর সাথে 4 একবার গুণ দাও, 3-এর সাথে 1 একবার গুণ দাও, 3-4 12, 3 অক্ষে 3, আর 5-এর সাথে 2 একবার গুণ দাও, 5 2 10। অ্যান্সার কোনটা হবে বলো? 12 3 10, অ্যান্সার হবে এ। বুঝতে পারছো কিনা বলো? এই যে আমি যে প্রসেসটা শিখাইছি, এই প্রসেসটা কি সবাই বুঝতে পারতেছো? এটা কি প্রবলেম হবে তোমাদের পরীক্ষায়? তুমি কি বুঝতে পারো পরীক্ষা একটু বলো তো এটা। বুঝতে পারো কিনা বলো একটু। আরেকবার তোমাদেরকে এটা সহজভাবে বলি, দেখো আমাদের বন্টন করছে 5-এর 2 অংশ, এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার তাই না? বন্টন করছে 5-এর 2 অংশ, বন্টন করে নেই কতটুকু, 5-এর 2 অংশ যদি বন্টন করে, 5-এর 3 অংশ বন্টন করে নেই। এটা প্রথমে আমরা নিচে নিয়ে আসছি, নিচে আনার পরে এই 3-এর সাথে এটা আমরা 3-এর সাথে 4 একবার গুণ দিছি, 1 একবার গুণ দিছি, 3 4 12, 3 অক্ষে 3, আর এই যে যোগ ফলটা আছে, এটা যে যোগ ফলটা আছে, এই 5 2 10, ইজি, একদম ইজি। এটা করতে সর্বোচ্চ 1 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 1 মিনিটও লাগবে না। এটা যদি করো ঠিক মতো, বাসায় প্র্যাকটিস করলে এটা কোনো সমস্যাই থাকবে না। তো কাজী নাইমা ইসলাম লেখছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, বেশি ভেরি গুড। দেখো না স্যার, এই টপিকে সমস্যা নাই, ভেরি গুড। তো বছরের শুরুতে নেহা লিমিটেডের মোট সম্পত্তি ও দায় ছিল 10,000 টাকা, 2,000 টাকা। চলে আসলো এ সমান সমান এল প্লাস ওই। মোট সম্পত্তি বছরের শুরুতে কত ছিল? 10,000 টাকা। আর বছরে দায় কত ছিল, মানে দায় কত ছিল? 2,000 টাকা। এখান থেকে আমরা ওই বের করতে পারি, ওই কত তাহলে বলেন? এখান থেকে তাহলে কি ওই কত? আমাদের 10,000 টাকা থেকে 2,000 বাদ দিলেই ওই বের হয় না? ওনার সিকিউরিটি 8,000 টাকা। এই লাইটটা একটু বন্ধ করা দাও তো, ব্রাইটনেসের সমস্যা হচ্ছে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখো সম্পদ 10,000 টাকা, এল ওই আমরা বের করলাম, কিন্তু এই বছর আসলে কি কি সমস্যা হয়েছে? এই বছর আসলে কি হয়েছে দেখি আমরা। দায় যদি 3,000 টাকা বৃদ্ধি পায়, দায় কত বৃদ্ধি পাইছে? 3,000 টাকা বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্ব হ্রাস কত হয়েছে? মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস হয়েছে। তাহলে বছর শেষে সম্পত্তির পরিমাণ কত? সম্পত্তির পরিমাণ আমাদের কাছ থেকে জানতে চাইছে। দেখো তো যদি ইয়া হয়, দেখো কাহিনীটা দেখো কি হয়েছে। যদি তোমার দায় যদি আমাদের 3,000 টাকা বৃদ্ধি পায়, 5,000 টাকা, আর যদি আমাদের মানে তোমার মালিকানা সূত্র যদি 5,000 টাকা হ্রাস পায়, তাহলে কত টাকা এখানে দেখো, তাহলে কত? 3,000 টাকা। টোটাল মিলে কত? 8,000 টাকা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 8,000 টাকা।
তো কাহিনীটা তোমরা দেখো, কাহিনীটা হলো আমাদের এল প্লাস ওই এই দুইটা মিলাই তো সম্পদ, তাই না? এই দুইটা মিলাই সম্পদ। তো এই দুইটাতে যদি চেঞ্জ আসে, এই এই বছরে, এই বছরের মধ্যে এইটুকু চেঞ্জ আসছে, 3,000 টাকা বৃদ্ধি পাইছে, লাইবিলিটি হলো 5,000 টাকা হয়েছে, আর 5,000 টাকা হলো হ্রাস পাইছে মালিকানা সত্ত্বে 3,000 টাকা আছে, তাহলে এই দুইটার যোগ ফল হবে 8,000 টাকা, 8,000 টাকাই হলো অ্যাসেট। বুঝতে পারলো কিনা বলো? যে 8,000 টাকা, ভেরি গুড। দ্রুত দেনা পরিশোধের জন্য মঞ্জুরকৃত বাট্টাকে, এখানে একটু ভুল আছে, এখানে বাট্টা হবে, বাট্টাকে কি বলা হয়? নগদ বাট্টা। এগুলো তোমরা পারো, এগুলোতে অত বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা ম্যাথে চলে যাবো, ম্যাথ খুব মানে ইম্পর্টেন্টের সাথে করতে হবে। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা বলো, কোনটা হবে? 12 নম্বরটা। 12 নম্বরটা কি হবে বলো? তাহলে দেখো কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, ঐচ্ছিক ধাপ কোনটা বলতো? ওকে 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 ওকে, আমাদের একটু ফাস্ট আগাইতে হবে, না হলে শেষ করতে পারবো না ক্লাস। একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 60,000 টাকা, দায় মোট সম্পত্তি 4 ভাগের এক ভাগ, কারবারের মূলধন কত? 60,000 টাকা। আমাদের দায় কত? দায় কত? দায় হলো মোট সম্পত্তি 4 ভাগের এক ভাগ, 4 দিয়ে ভাগ দাও এটাকে, কত আসে? 15,000 টাকা। আমাদের 15,000 টাকা যদি দায় হয়, তাহলে আমাদের বলো কারবারের মূলধন কত হবে? আমাদের টোটাল অ্যাসেট কত? টোটাল অ্যাসেট হলো 60,000 টাকা। টোটাল অ্যাসেটটা হলো 60,000 টাকা। আমাদের 15,000 টাকা হলো আমাদের, তোমার দায় হলো 15,000 টাকা, তাহলে 45,000 টাকা কি? 45,000 টাকা হলো আমাদের, 45,000 টাকা হলো আমাদের ওই ওনার সিকিউরিটি। বুঝতে পারছো? কারণ কি এই দুইটা মিলাই তো আমাদের সম্পদ। তাহলে যদি আমরা ওনার সিকিউরিটি বের করতে চাই, ওনার সিকিউরিটি বের করতে গেলে এ মাইনাস কি, এ মাইনাস এল, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, তাহলে 60,000, 60,000 মাইনাস 15,000, 45,000 টাকা হলো আমাদের কি? 45,000 টাকা হলো আমাদের মূলধন। বুঝতে পারছো কিনা বলো? কত আমাদের? ডি, 45,000 টাকা মূলধন। বুঝতে পারলা কিনা বলো আমাকে? আগাই আগাই, আমাদের আগাইতে হবে। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কটা? কার্যপত্র বিপরীত দাখিলা, তোমাদের সলভ করে দিলাম এটা। এটার আর তোমার কমেন্ট করা লাগবে না, কমেন্ট করতে চাইলে করতে পারো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো ইম্পর্টেন্ট। এটা একটু 14-15 নম্বরের কোশ্চেনটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো। বছরের শুরুতে এবিসি ট্রেডার্স এর মোট সম্পত্তি ছিল 10 লাখ টাকা, দায় ছিল 5 লক্ষ টাকা, সারা বছরের সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা, দায় হ্রাস পায় 1.5 লক্ষ টাকা। উক্ত বছরের আয়, আয় হলো তোমার কত? আয় হলো 20 লাখ টাকা, ব্যয় হলো 12 লাখ টাকা, উত্তর হলো 3 লাখ টাকা। আর বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত চাইছে? মনে রাখবা এখানে কিন্তু মোট সম্পদ চায় নাই, মোট সম্পদ কিন্তু এখানে চায় নাই, এখানে চাইছে কি? নিট সম্পদ। নিট সম্পদ যদি আমাদেরকে চায়, নিট সম্পদের আরেকটা নাম আছে, নিট সম্পদ হলো ও ই, মানে কি? মালিকানা সত্ত্বকে নিট লাভ, নিট নিট সম্পদ বলা হয়। আমরা জানি কি নিট সম্পদ কি? নিট সম্পদ হলো অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। সম্পদ থেকে দায় বাদ দিলে আমাদের কি পাই? দায় বাদ দিলে আমাদের নিট সম্পদ পাই। তো আমাদের মোট সম্পদ কিন্তু আমাদের বের করতে হবে না। এই যে দেখো, এ সমান সমান এল প্লাস ওই, আমাদের এখানে এ বের করতে হবে না, কিন্তু আমাদের বের করতে হবে ওই। সেজন্য আমাদের কিন্তু ওই হিসাব করে আগাইতে হবে। আমাদের ওনার সিকিউরিটি মূলধনটা বের করতে হবে, মালিকানা সত্ত্বটা বের করতে হবে, মালিকানা সত্ত্ব হিসাব করে আগাইতে হবে। তাহলে এখন আমরা একটু সলভ করি, সলভ করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখাই দেবো।
দেখো সম্পদ ছিল কত, 10 লাখ টাকা। সম্পদ 10 লাখ টাকা ছিল, দায় ছিল কত, 5 লক্ষ টাকা। তাহলে ওনার সিকিউরিটি কত ছিল, মালিকানা সত্ত্ব কত ছিল, মালিকানা সত্ত্ব 5 লাখ ছিল, 5 লাখ টাকা ছিল। এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? মালিকানা সত্ত্ব আমাদের 5 লক্ষ টাকাই ছিল। তো 5 লক্ষ টাকা যদি থাকে তাহলে আমাদের কি হয়েছে, আমাদের সারা বছরের সম্পদ বৃদ্ধি পাইছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা বৃদ্ধি পাওয়ার পরে এটা হলো বছরের কর্মকাণ্ড, 2 লাখ টাকা বৃদ্ধি পাইছে, আর দায় হ্রাস পাইছে হলো 1.5 লাখ টাকা। দায় হ্রাস পাইছে আমাদের, দায় হ্রাস পাইছে আমাদের 1.5 লক্ষ টাকা। এটা হলো আমাদের মোট কাহিনীটা হয়েছে। তাহলে আমাদের ওনার সিকিউরিটি কিরকম, মানে ওনার সিকিউরিটিতে আসলে কি কি প্রভাব পড়ছে, আমাদের মোটটা বের করা আগে। প্রথমে মোট হলো 12 লাখ টাকা। মোট 12 লাখ টাকা। আমাদের কি দায়ে তাহলে এখন কত আছে, দায় হলো 3,50,000 টাকা। 3,50,000 টাকা। তাহলে আমাদের ওই কত হবে বলো, ওই কত হবে বলো। কত হইতে পারে তাহলে ওই, আমাদের 12 লাখ থেকে, তাহলে 12 লাখ থেকে আমাদের 3,50,000 টাকা বাদ দাও, 8,50,000 টাকা। ইজি, একদম ইজি। তো আমাদের বুঝতে হবে যে এটা আসলে কি চাইতেছে, কি চাইতেছে ওইটার অনুপাতে আমাদের বের করতে হবে। তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, 8,50,000 লেখছে অনেকে, তোমাদের কাছে আরেকটা কোশ্চেন আমার আছে, বলো এইখানে উক্ত বছরের আয় 20 লক্ষ টাকা, ব্যয় 12 লাখ টাকা, উত্তোলন 3 লাখ টাকা, এই তিনটা কন্টেন্ট আসলো না কেন? তোমরা যদি পরীক্ষা হলে এই তিনটা করো তাহলে কিন্তু ভেজাল লাগা যাবে, ভেজালে পড়ে যাবে, এই তিনটাতে ধরবাও না। কারণ কি দেখো, আমাদের অলরেডি সারা বছরের সম্পদ বৃদ্ধি কত পাইছে আর দায় হ্রাস কত পাইছে, সারা বছরের কর্মকাণ্ড দেওয়া আছে। তাহলে আমাদের এটা কি আর লাগবে? আমরা তো জানি আমরা যদি এ আর এল পাই তাহলে কি আমরা ওই বের করতে পারবো, বুঝলা? ওই আমরা বের করতে পারবো। তো আমাদের এই তোমার আয় ব্যয় উত্তোলন এগুলো আর লাগবে না। যদিও আমরা বের করতে চাই তাও কিন্তু আমরা বের করতে পারবো। 20 লক্ষ থেকে 12 লাখ আর 3 লাখ বাদ দাও, কত আসে? 8 লাখ। 8 লাখ 5 লাখ, আর 5 লাখের সাথে এটা যদি যোগ বিয়োগ করো, এটা যদি 8 লাখ, 20 লক্ষ থেকে মানে 12 লাখ আর 3 লাখ বাদ দাও, কত আসে? 8 লক্ষ টাকা। হ্যাঁ, তো এইভাবে যদি তুমি হিসাব করো তাও তুমি হিসাব মিলাইতে পারবা। তো ওইভাবে হিসাব করার দরকার নেই, তুমি যদি এইভাবে হিসাব করো তাহলে পারবা। নিচের ইনফরমেশনটা আপাতত এই ম্যাথে লাগবে না, এটা হলো কিছু কিছু ম্যাথে তোমার মানে এই উপরে ইনফরমেশনটা দেওয়া থাকে না, কিন্তু এত কঠিন ম্যাথগুলো থাকে না, এত কঠিন ম্যাথগুলো দেয় না। তোমার এইটুকু মনে রাখলেই হবে যে এইটা নিট সম্পদ, নিট সম্পদের ব্যাপারটা মনে রাখবা, আর এইটুকু মনে রাখবা, তাইলে তুমি অ্যান্সার করতে পারবা। এটা বুঝতে পারছো কিনা বলো। এইটা দেখো কাহিনী, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট। একটি কোম্পানির ঋণ মূলধন অনুপাত 3-2। 3-2 ওই কোম্পানির সম্পদের পরিমাণ, সম্পদ কত? 500 কোটি টাকা। তাহলে ওই কোম্পানির মূলধনের পরিমাণ কত? এই যে দেখো ঋণ মূলধন অনুপাত, ঋণ মূলধন অনুপাত হইলে 3, এটা হলো ঋণ, এটা হলো মূলধন। তো ঋণ কি? ঋণ হলো লায়াবিলিটি, আর মূলধন কি? মূলধন হলো ইকুইটি। আমরা কি জানি বলো? আমরা জানি এল প্লাস ও ইকুয়াল টু এ, মানে কি? অ্যাসেট। তাহলে আমরা বলতে পারি না 3+2 5 সমান সমান এ, অ্যাসেট আমরা বলতে পারি? এটুকু আমরা বলতে পারি যে 5 ভাগ সমান সমান অ্যাসেট। তাহলে আমাদের 500/5, আর আমাদের কি চাইছে কোশ্চেনে? মূলধনের পরিমাণ চাইছে। মূলধন কি? মূলধন কি? তাহলে ই হলো মূলধন, মূলধন হলো 2 ভাগ, 2 ভাগ আমরা বসা দিব খালি। কত আসে? 200 কোটি। বুঝলা? এখন বলো আমাকে, এখানে যদি মূলধন না চায়, যদি এখানে দায় চাইতো তাহলে কত হইতো? এখানে যদি মূলধন না চায়, যদি দায় চাইতো তাহলে কি হইতো বলো? ঋণটা যদি চাইতো তাহলে কি হইতো? তাহলে আমরা এই দুইয়ের জায়গায়, এখানে আমরা দুইয়ের জায়গায়
এখানে আমরা 2 এর জায়গায় 3 বসা দিতাম, তখন হতো 300। কোনটা চাইতেছে এটা একটু খেয়াল রাখবা, এটা খেয়াল রাখলেই বুঝতে পারবা। 16 নাম্বারটা আই গেস তোমরা বুঝতে পারছো। দেখো 17 নম্বরটা দেখো, এসকে এন্টারপ্রাইজের আর্থিক বিবরণী অবচয় ধার্যের পদ্ধতি সম্পর্কে তথ্য বাদ পড়েছে, এটি হিসাব বিজ্ঞানে কোন নীতি লঙ্ঘন করছে? বাদ পড়ছে, বাদ যে পড়ছে এটা কোন নীতি লঙ্ঘন করছে? বাদ পড়ছে, এটা কোন নীতি লঙ্ঘন করছে বলো? হ্যাঁ, আরিফিন সূর্য লেখছে এল চাইলে 3 দিয়ে গুণ হইতো। ভেরি গুড, পারছো তুমি। তবে এসকে এন্টারপ্রাইজের আর্থিক বিবরণী অবচয় ধার্যের পদ্ধতি তথ্য বাদ পড়েছে, এটি হিসাব বিজ্ঞানে কোনটি লঙ্ঘন করছে? কোন তথ্য মনে রাখবা। তথ্য বাদ পড়া, তথ্য হাইড করা, টিকা বা নোটস না দেওয়া, এইগুলা যদি হয়, এগুলো যদি কোনো কোম্পানি করে, তাহলে তারা সবসময় পূর্ণ প্রকাশ নীতি লঙ্ঘন করে। আর পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এগুলো অফকোর্স একটা কোম্পানি করতে হবে, তথ্য দিতে হবে, তথ্য তথ্য যথেষ্ট পরিমাণ তথ্য দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, নোট দিতে হবে, যে এই ক্যালকুলেশনটা যে করলাম, এই ক্যালকুলেশনটা যে আমি দেখাইলাম, আমি মনে করো সম্পদ দেখাইছি কত, সম্পদ দেখাইছি আমি 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে অবচয় টবচয় অনেক কিছু আছে, অবচয় টবচয় অনেক কিছু ক্যালকুলেশন করে 5,000 টাকা বের করছি। এই 5,000 টাকা যে সম্পদ দেখাইছি, কিভাবে এই সম্পদটা আসছে, এটা টোটাল ফুল ডিটেলস আমাদের দেওয়া লাগবে, ডিটেলস দেওয়া লাগবে আমাদের। এই ফুল ডিটেলসটাই আমাদের কি পূর্ণ প্রকাশ নীতি। দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা ও তাদের উপাদান সমূহ, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মন দিয়ে দেখো, একবার পড়লেই মনে রাখতে পারবা, অত কোনো কঠিন কোনো বিষয় না, সহজ বিষয়। হিসাব বিজ্ঞান নীতিমালা ও তাদের উপাদান সমূহ নির্দেশনাবলী কি কি আছে? আর্থিক মূল্যের একক, ব্যবসায়ী সত্তা, চলমান প্রতিষ্ঠার সময়কাল, সীমাবদ্ধতা, বস্তুনিষ্ঠা, রক্ষণশীলতা। একটু আগে আমরা রক্ষণশীলতা একটু পরে আমরা পড়বো। রক্ষণশীলতার অনেকগুলা, রক্ষণশীলতা কি? রক্ষণশীলতা তোমার ব্যয়, ব্যয় বেশি, আয় কম, সম্পদ কম, এইটা হলো রক্ষণশীলতা। ক্রয় মূল্য, আয় স্বীকৃতি, বিল করার পূর্ণ প্রকাশ তো কেবলই বললাম, যে সব তথ্য আমাদের ডিসক্লোজ করতে হবে। এগুলো করতে হবে। তো আমাদের কেন রক্ষণশীলতা করা হয় হয় কেন রক্ষণশীলতা, কেন রক্ষণশীলতা করা হয় বলো? রক্ষণশীলতা করার প্রথমত উদ্দেশ্য আমাদের হলো, যাতে আমরা একটু প্রথমেই আমরা স্লাইডে কিন্তু পড়ছি, যে সংশ্লিষ্ট পক্ষ, ইনভেস্টর, ক্রেডিটর, লেন্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা, তারা যাতে সঠিক তথ্যটা পায়। তাদেরকে যদি আমার আমার লাভ হইছে আমার 100 টাকা, তাদেরকে তোমরা সবকিছু বাড়া দেখাইলে 200 টাকা, তাহলে কি হইল? তারা তাহলে প্রতারণার শিকার হইল না? স্ক্যাম হইল না তাদের সাথে? প্রতারণার শিকার হইল তাদের তারা। সেই জন্য আমাদের রক্ষণশীলতার নীতি অবলম্বন করা, হিসাব বিজ্ঞান করতে হবে, যাতে আমাদের লাভটা কম দেখায়। অ্যাটলিস্ট বিনিয়োগকারীরা বুঝতে পারে কোনো ফেব্রিকেটেড তথ্য দেওয়া হয় নাই, কোনো ম্যানিপুলেশন করা হয় নাই। বুঝতে পারছো টোটাল কন্টেন্টটা? শর্টকাটে বুঝাইলাম, সামনে আমাদের এমসিকিউ আছে এটা। দেখো তথ্য গুণগত বৈশিষ্ট্য মূল্যায়ন, প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, আর মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য কি? তুলনাযোগ্যতা, সামঞ্জস্যতা। দেখো প্রাসঙ্গিকতা কি? রিলিভেন্স, প্রাসঙ্গিক থাকতে হবে, তোমার তথ্যগুলো যে দিবা ওগুলো প্রাসঙ্গিক থাকতে হবে, অপ্রাসঙ্গিক তথ্য তুমি দিতে পারবা না। রিলিভেন্স থাকতে হবে, রিলায়েবিলিটি থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা, রিলায়েবিলিটি থাকতে হবে। যেমন কি এমন একটা তথ্য দিছো তুমি যে তথ্যটা আসলে দরকার ছিল না, এরকম তথ্য তোমার দেওয়ার দরকার নাই। মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য কি? তুলনাযোগ্যতা। তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে তুমি সম্পদ এ সমান সমান সাপোজ 1 লাখ দেখাইছো,
এই 1 লাখ কিভাবে হইছে এটা তুলনাযোগ্যতা থাকতে হবে, মানে অন্যান্য অর্গানাইজেশনের সাথেও তুমি তুলনা করতে পারবে। এটা যদি তুলনা করতে না পারো তাহলে তোমার ওখানে ভুল আছে, বুঝছো? তো ওখানে ভুল আছে, ওইরকম করা যাবে না যেগুলোতে আমরা তুলনা করতে পারবো না। তুমি তোমার প্রতিষ্ঠানে দেখছো যে 100 টাকা লাভ হয়েছে, তুমি তোমার 100 টাকাটা কি অ্যাকচুয়ালি লাভ হয়েছে এটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে তুলনা করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানে মনে করো 200 টাকা লাভ হয়েছে, এক জায়গায় 300 টাকা লাভ হয়েছে, আর এক জায়গায় 150 টাকা লাভ হয়েছে। এই 100 টাকা দিয়ে এগুলো দেখতে হবে যে এগুলো আসলে হয়েছে কিনা, যে এই তুলনা করা যাইতেছে কিনা, সঠিকভাবে তুমি সম্পদটা দেখাইছো কিনা, সঠিকভাবে ক্যালকুলেশন করছো কিনা, এটাও তুলনাযোগ্যতা। দেখো এরপরে সেম কাহিনী, এ সমান সমান এল প্লাস ওই দিয়া এটা আমরা সলভ করতে পারবো। এটা আসলে কি প্রথমে একটু দেখো তোমরা কাহিনীটা কি হয়েছে। কাহিনীটা হলো তোমাদের আর্থিক বছরের শুরুতে উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পরিমাণ ছিল 5,500 টাকা, মালিকের মূলধন ছিল কত? আর মালিকের মূলধন কত ছিল? মূলধন ছিল ওই ছিল 4,250 টাকা। তাহলে কত আমাদের এ কত আছে তাহলে বলো, এটা থেকে এটা বাদ দাও, 1,250 টাকা। এই বছরে কি হয়েছে? উক্ত বছরে সম্পত্তি বেড়েছে 1,250 টাকা, দায় বেড়েছে 1,050 টাকা। সম্পত্তি বাড়ছে কত? 1,250 টাকা। দায় বাড়ছে কত? 1,050 টাকা। এই হলো কাহিনী হয়েছে। এই যদি কাহিনী হয় তাহলে কি হবে? পরবর্তী কাহিনী তো আমি দেখবো। পরবর্তী কাহিনী কি হয়েছে? সম্পত্তি বাড়ছে, দায়ও বাড়ছে। সম্পত্তি বাইরে কত হয়েছে? সম্পত্তি বাইরে 6,700 হয়েছে, 6,750, সরি। সম্পত্তি বাইরা 6,750 হয়েছে, দায় বাইরা 2,300 টাকা হয়েছে। তাহলে বলো এইখানে এইটা কত হবে? সিম্পল হিসাব, ওই আমরা এইখান থেকে এইটা বাদ দিতে হবে, এটা থেকে এটা বাদ দাও, কত কত হবে? 4,450 টাকা। ইজি। 4,450 টাকা। বুঝতে পারছো কিনা বলো? এটা দেখো, বুঝতে পারছো কিনা বলো? তোমার এটা কি করছি আমরা? টোটাল সম্পত্তি বাড়ছে, যোগ দিলাম। এরপর কি দায় বাড়ছে, যোগ দিলাম। আমরা জানি ওই বের করার নিয়ম কি? ওই বের করার নিয়ম হলো এ মাইনাস এল। এ মাইনাস এল হলো ওই বের করার নিয়ম। ওই বের করার নিয়ম যদি এইটা হয় তাহলে আমরা ওই বের করতে পারবো না ইজিলি। এটা থেকে এটা বাদ দিছি, খালি 4,450 টাকা বের হইছে। এই 4,450 টাকা বের হইছে। এখন আমাকে বলো প্রথমে আর এখন বছরের শুরুতে শেষে পার্থক্য কতটুকু? 200 টাকা পার্থক্য। তোমাদের কোশ্চেনে যদি এখানে আরেকটা অপশন থাকতো, মনে করো এটা নাই, এখানে আছে 200 টাকা, তাহলে তোমার একটা প্যাচ খাইতা না? তোমরা এইটুকু বের করে তো মানে 200 টাকা অ্যান্সার বসা দিতা। তো খেয়াল করবা বছর শেষে মালিকের মূলধনের পরিমাণ কত এটা চাইছে নাকি মূলধনের পরিবর্তন চাইছে? পরিবর্তন চাইছে, এটা একটু খেয়াল করবা। যদি পরিবর্তন চায় যে কত টাকা পরিবর্তন হয়েছে টোটাল বছরে তাহলে 200 টাকা, আর যদি চায় বছর শেষে কত টাকা হয়েছে তাহলে 4,400 টাকা, 4,450 টাকা। তো হিসাব বুঝতে পারছো? হিসাব ক্লিয়ার হয়েছে নাকি প্রবলেম আছে? কখন 200 টাকা হবে, কখন 4,450 টাকা হবে, বুঝতে পারছো? 4,450 টাকা তখনই হবে যখন তোমার বছর শেষে থাকবে। আর আমাদের 200 টাকা কখন হবে? 200 টাকা কখন হবে? 200 টাকা হবে যখন পরিবর্তনটা চাইছে। এই তো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়া চলে আসলো। এটা তোমরা দেখো, তার সে পর্যন্ত আমি একটু পানি খেয়ে আসি।
দেখো কাহিনী দেখো এখানে খুবই সিম্পল কিন্তু মারাত্মক একটা ইকুয়েশন বসাইছি এখানে আমরা। প্রারম্ভিক মূলধন মজুদ ক্রয়কৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা দিয়ে তুমি মিনিমাম অনেকগুলা কোশ্চেন তুমি সলভ করতে পারবে ইজিলি, একদম ইজিলি সলভ করতে পারবে। কিভাবে দেখো মনে রাখবা, আমি একটু 1 2 3 4 লিখি এখানে। মনে করো তুমি সমাপনী মজুদ বের করবা, কি বের করবা? তুমি সমাপনী মজুদ পণ্য বের করবা। তোমার রুলস কি হবে জানো? নিজের পাশেরটা বিয়োগ আর অপর পাশেরটা যোগ। এটা হলো আমাদের মানে রুলস হয়ে গেল। তো সমাপনী মজুদ পণ্য ইকুয়াল টু কি? প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এইভাবে আমরা তো সমাপনী মজুদ দেখলাম, তাই না? আমরা যদি এখানে কৃত পণ্যের ব্যয় বের করতে চাই, নিজের পাশেরটা বিয়োগ অপর পাশেরটা যোগ, তাহলে ক্রয়কৃত পণ্যের ব্যয় কি হবে? এইটা হবে যোগ, প্রারম্ভিক মজুদ হবে বিয়োগ, তাহলে এটা বাদ, এটা পরে লিখবো। সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ। বুঝা গেছে? তো এইভাবে বাকি 4টাই তুমি বের করতে পারবা, কিন্তু তোমার মনে রাখতে হবে এই হোল কনসেপ্টটা। প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয়, এটা কিন্তু রিভার্স করে দিলে আর মিলবে না উত্তর। তো এই একটা যদি মনে রাখতে পারো, পরীক্ষা হলে অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবা। মনে রাখবা এই দুইটা মিলে কি হবে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুইটা মিলেও সেম হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এইটা দিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। তোমাদের মানে আজকে সময় হয়ে যেতেছে, অনেকগুলো কোশ্চেন এখন সলভ করতে হবে। দেখো যদি প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে এত এত টাকা, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? আমরা কি শিখছিলাম? এই দুইটা মিলা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা মিলা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ ক্রয়কৃত পণ্যের ব্যয়, এই দুইটা মিলা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। দেখো এখানে কি কি দেওয়া আছে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয়, দুইটা দেওয়া আছে। কত 714,000। তাহলে আমাদের বিক্রয়যোগ্য পণ্য ব্যয় বের করতে পারবো, খালি আমরা যোগ করে দেবো 14,700। সিম্পল না? কতক্ষণ লাগছে? 30 সেকেন্ডও লাগে নাই, 30 সেকেন্ডও লাগে নাই। তো এটা খুবই সিম্পল। যদি তোমরা কাজী নাইমা ইসলাম লেখছে, আলহামদুলিল্লাহ নিয়মটা অনেক ইজি ছিল, তোমাদের জন্য আমি ইজি নিয়মে নিয়ে আসবো। আজকে সময় স্বল্পতার কারণে ডিটেইলস বুঝাইতে পারতেছি না, কিন্তু আমি যথেষ্ট ট্রাই করতেছি যাতে তোমরা বুঝে যাও জিনিসটা। এটা করতে কতক্ষণ সময় লাগছে? বেশি সময় কিন্তু লাগে নাই, অন্য গুলো করতে বেশি সময় লাগবে না। দেখো পরেরটাতে যাই। নাভানা লিমিটেড প্রারম্ভিক মজুদ 80,000 টাকা, ক্রয় 5 লাখ টাকা, ক্রয় পরিবহন 16,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় পরিবহন 3,000 টাকা, ক্রয় বার্তা 5,000 টাকা, সমাপনী মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় কত? কি চাইছে? বিক্রিত পণ্যের ব্যয় চাইছে। বিক্রিত পণ্যের ব্যয় যদি চায়, এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয় রুলস কি ছিল? রুল ছিল নিজের পাশেরটা বিয়োগ অপর পাশের দুইটা যোগ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে, এটার সাথে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করতে হবে, সমাপনী যোগ করতে হবে, সমাপনী বিয়োগ করতে হবে, নিজের পাশের গুলা বিয়োগ করতে হবে, অপর পাশের গুলা প্রথমে আমরা যোগ করব, আর নিজের পাশেরটা সমাপনী মজুদ এটা করবো বিয়োগ। এইটা আমাদের মনে রাখো, এটা মনে রাখলেই আমাদের ওইটা একদম ইজিলি আমরা সলভ করতে পারবো। দেখো কাহিনীটা দেখো, শর্টকাটে লিখলাম প্রারম্ভিক সমাপনী কৃত পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত? এটা আমাদের মেইনলি চাইছে হলো বিক্রিত পণ্যের ব্যয় কত।
দেখো আমাদের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ আমরা বসায় ফেলাম এখানে ৮০,০০০ টাকা। আমাদের প্রবলেম করতে কৃত পণ্যের ব্যয়তে যায়, কৃত পণ্যের ব্যয়তে আমাদের একটা প্রবলেম আছে। কৃত পণ্যের ব্যয় দেখো, কৃত পণ্যের ব্যয় বিক্রি করতে গেলে সবসময় মনে রাখবে ক্রয় আসবে, ক্রয় পরিবহন আসবে, ক্রয় ফেরত আসবে, বাট বিক্রয় পরিবহন আসবে, বিক্রয় পরিবহন আসবে না, ক্রয় বার্তাও আমাদের আসবে। তাহলে ক্রয় কত ছিল? ক্রয় হলো ৫ লাখ টাকা, ক্রয় ৫ লক্ষ টাকা, ক্রয় পরিবহন ১৬,০০০ টাকা, ১৬,০০০ টাকা ক্রয় ফেরত বাদ যাবে ৫,০০০ টাকা, আর আমার ক্রয় বার্তা বাদ যাবে ৫,০০০ টাকা। কত থাকে দেখো, কত থাকে? ১৬ ৫ ৫ ১০, ৫,০৬,০০০ টাকা থাকে। ৫,০৬,০০০ টাকা থেকে এই যে দেখো ৮০,০০০ টাকা প্রারম্ভিক মজুদ, ৮০,০০০ টাকা, ৫,৮৬,০০০ টাকা। এটার সাথে কি সমাপতি মজুদ বাদ যাবে ৭০,০০০ টাকা। কত থাকবে বলো, কত থাকবে? ৫,১৬,০০০ টাকা। ভেরি ইজি, ৫,১৬,০০০ টাকা ক নম্বরটা উত্তর। আমরা কি করছি? এটা শর্টকাট। কি শর্টকাট হলো? ৫ লক্ষকে ৫ লক্ষ সাথে আমাদের ক্রয় পরিবহন যোগ হবে ১৬, ৫ ৫ বিয়োগ যাবে, ৫ ৫ যদি বিয়োগ হয় এখানে কত থাকলো? এখানে থাকলো হলো ৬, তাহলে ৫,৬০০০ টাকার সাথে আমাদের মজুদ পণ্য ৮০,০০০ টাকা যুক্ত হবে, ৫,৮৬,০০০ টাকা। এটার সাথে ৭০,০০০ টাকা মাইনাস হবে, ৫,১৬,০০০ টাকা। বুঝতে পারলা কিনা বলো? কাজী নাইমা লেখছে যে ৫,১৬,০০০ টাকা। ভেরি গুড। কি অনেক কঠিন লাগতেছে? সূত্র তো পারবা, বাট একটু মাথার মধ্যে রাখবা যে কোনটা কোনটা বাদ দিতে হবে, কোনটা কোনটা যোগ দিতে হবে। মাথার মধ্যে যদি এটা রাখো তাহলে তোমার ইজি, একদম ইজি। প্রারম্ভিক মজুদ পণ্য ৬০,০০০ টাকা, ক্রয়কৃত পণ্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য এত হইলে বিক্রিত পণ্যের ব্যয় কত? ৬০,০০০, কৃত পণ্যের ব্যয় ৩,৮০,০০০ মাইনাস ৫০,০০০, যত হবে তত অ্যান্সার। দেখো কত হয়, কত হয় এটা দেখো। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, নাইমা ইসলাম ভেরি গুড। এটার অ্যান্সার বলো আমাকে, তাদের বলো অ্যান্সার কত এটার? ৩,৯০,০০০, ৩,৯০,০০০ অ্যান্সার। কতক্ষণ লাগছে? ৩০ সেকেন্ডও লাগে নাই, ৩০ সেকেন্ডও লাগে নাই। শুধুমাত্র ওই বড় ছকের যে আমাদের রুলসটা আছে, বড় ছকের যে রুলসটা, এটা মনে রাখবা যে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, কৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়। চাইছে কি আমাদের? বিকৃত পণ্যের ব্যয়, এইটা চাইছে। নিচের পাশেরটা বিয়োগ, অপর পাশের গুলো যোগ, শেষ, কাহিনী শেষ। কাহিনী ডাইন্ড, এখানে কাহিনী ডাইন্ড, কাহিনী ডাইন্ড, এখানে একদম শেষ এখানে। ওকে, যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে ৬০, ৯০, ৪,২০০ টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত? আমরা কি জানি? বিক্রয়যোগ্য পণ্য নির্ণয় করার জন্য আমরা কি চাইছিলাম? যে কোনো এক পাশে দুইটা থাকতে হবে। দেখো এক পাশে দুইটা আসে, সমাপনী মজুদ আছে, বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, এই দুইটা আছে, এই দুইটা আমাদের খালি যোগ করে দিতে হবে। সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ কত বলো? সমাপনী মজুদ পণ্য ৯০০ টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় ৪,২০০ টাকা। কত? ৫,১০০ টাকা। কতক্ষণ লাগছে? এটা ২০ সেকেন্ডও লাগে না, ২০ সেকেন্ডও লাগে না। এইভাবে যদি তোমরা পরীক্ষা হলে করতে পারো, তোমাদের তো মানে অ্যাকাউন্টিং কোশ্চেন দেখাইতে বেশি সময় লাগবে না। বুঝছো? তোমরা কি বুঝতে পারতেছো ক্লাস? চেষ্টা করতেছি তোমাদের ভালো করে বুঝাবেন, না বুঝলে আমার কিছু করার নাই। করার অবশ্যই আছে, আমি আরো ভালো মতো বোঝানোর ট্রাই করবো অবশ্যই। দেখো, প্রারম্ভিক মজুদ পণ্যের জের ১৫০০ টাকা, উক্ত হিসাবকালে ক্রয় ৬০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা, আন্ত পরিবহন ৫,০০০ টাকা। হিসাবকাল দেখা যায় ১০,০০০ টাকা পণ্য হাতে আছে, ১০,০০০ টাকা পণ্য হাতে আছে। এটা কি সমাপনী মজুদ পণ্য? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত বলো আমাকে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? কৃত পণ্যের ব্যয় আগে বের করো। এইটা তুমি পারবা, এটা তোমরা অ্যান্সার করো আমাকে। সব কোশ্চেন যদি কইরা দিতে চাই তাহলে আজকে ক্লাস ৪ ঘন্টাও শেষ করতে পারবো না। এটা বুঝতে পারছো? এটা বাসায় ট্রাই করবা।
এত কিছু আজকে যদি পড়াইতে চাই, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় এত, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, দুইটা খালি যোগ দিব। সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় কত, ৬২,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা, ১,৪০,০০০ আর ৬২ যোগ দাও, ২,০০,০০০ টাকা, ১,৪০,০০০, ৬২, ২,০০,০০০, শেষ, কাহিনী শেষ, ঘটনা শেষ। আমাদের আর কোনো ঘটনা দরকার নেই, ঘটনা অনেক হয়েছে তোমাদের সাথে। আসো অবচয়ের একটা ম্যাথ দেখি, অবচয়ের ম্যাথ দেখি, অবচয়ের ম্যাথ, অবচয়ের সুন্দর একটা ম্যাথ দেখবো, সুন্দর একটা ম্যাথ পরিপূর্ণভাবে বোঝার ট্রাই করবো। কি হলো, মল্লিক এককের বিক্রয় ৩,৭৬,০০০ টাকা, মোট লাভ ১,৭৬,০০০ টাকা। চাইছে কি আমাদের, চাইছে হলো করের হার যদি, সরি এটা তো অবচয়ের অঙ্ক না, অন্য অঙ্ক। করের হার ৩০% যদি থাকে, করের পরিমাণ কত? মারাত্মক কোশ্চেন চাওয়া ফেলছে, করের পরিমাণ কত, মারাত্মক একটা কোশ্চেন না। প্রথমে মনে রাখবা, এই ধরনের কোশ্চেনে যদি আমাদের মোট লাভ দেওয়া থাকে, যদি মোট লাভ দেওয়া থাকে, বিক্রয় যদি দেওয়া থাকে, বিক্রয় আমাদের আশা লাগবে না, আনা লাগবে না, মোট লাভ দিয়ে কাজ করবো। বিক্রয়ের পরেই তো মোট লাভ আসে, মোট লাভ দিয়ে আমরা কাজ শুরু করবো। ১,৭৬,০০০ টাকা দিয়ে কাজ শুরু করবো আমরা। ১,৭৬,০০০, ১,৭৬,০০০ টাকা দিয়ে কাজ শুরু করবো। দেখো পরিচালন ব্যয় কত, ৬৬,০০০ টাকা। পরিচালন ব্যয় ৬৬,০০০ টাকা মাইনাস দাও, ১,৭৬,০০০ মাইনাস ৬৬ কত হয় বলো, কত হয় বলো? ১,১,১,১,১০,০০০ টাকা। এটার সাথে কি হবে, এটার সাথে পরিচালন ব্যয় বাদ দাও, এটার সাথে তোমার লভ্যাংশ প্রদান অন্যান্য খরচ ২০,০০০ টাকা বাদ দাও, ২০,০০০ টাকা বাদ দাও। ২০,০০০ টাকা বাদ দিলে কত থাকে, ৯০,০০০ টাকা থাকে, ৯০,০০০ টাকা থাকে, কত থাকে, ৯০,০০০ টাকা থাকে। এখন বলো ৯০,০০০ টাকার উপর আমাদের, আমরা কি করি, আমরা কি আগে কর দেই না আগে লভ্যাংশ দেই, আগে কর দেই না আগে লভ্যাংশ দেই? আমরা আগে কর দেই, আগে কর দেই পরে লভ্যাংশ দেই, আগে কর দেই পরে লভ্যাংশ দেই। লভ্যাংশ দেওয়ার পরে কর দেওয়া যাবে না, এটা মানবে না, এটা হবে না, এটা ইন্ডাস্ট্রিয়াল আইনে নাই। আগে আমরা কর দিব, পরে আমরা লভ্যাংশ দিব, আগে কর পরে লভ্যাংশ। তাহলে আমাদের এই পর্যন্তই ক্যালকুলেশন শেষ, শুধুমাত্র আমরা ৩০% করে বসায় দিব। $২৭,০০০ টাকা কত আসে, ২৭,০০০ টাকা। ২৭,০০০ টাকা দেখো কিভাবে আমরা বের করছি, ৯০,০০০, ৩০% কিভাবে বের করছি, ৯০,০০০ 10% কত, 10% হলো ৯,০০০ টাকা। আর তাহলে ৩০% কত, ৩ × ৯, ৩ 9 ২৭, ২৭,০০০ টাকা। শর্টকাটে ম্যাথ হবে, এত কঠিন কোনো কিছু না। ২৭,০০০ টাকা আমাদের উত্তর, শর্টকাটে ম্যাথ হবে আমাদের, এত কঠিন বিষয় না। ২৭,০০০ টাকা আমাদের উত্তর। বুঝতে পারছো কিনা বলো, এটা কমেন্ট করো না কেন কেউ, বুঝতে পারছো কিনা বলো। ওকে, এটা বুঝতে পারছো, করের পরিমাণ চাইছে, আমরা পরবর্তীতে এই ধরনের কোশ্চেন সলভ করবো। আসছে আরেকটা কোশ্চেন, একটি সম্পদের ক্রয় মূল্য ৫০,০০০ টাকা, সম্পদের ক্রয় মূল্য কত, ৫০,০০০ টাকা। স্থাপন ব্যয় আমাদের যোগ হবে, কারণ কি সম্পদ অ্যাকোয়ার করতে যায় যত খরচ হয় সবগুলাই সম্পদের সাথে যোগ হয়। ৫৫,০০০ টাকা। ভগ্নাবশেষ মূল্য ৭,০০০ টাকা, ৭,০০০ টাকা বাদ দাও, ভগ্নাবশেষ মূল্য ৭,০০০ টাকা বাদ দিলে কত আসে, ৪৮,০০০ টাকা। ৪৮,০০০ টাকা আসে। আয়ুষ্কাল যদি ১২ বছর হয়, আয়ুষ্কাল কত বছর, আয়ুষ্কাল ১২ বছর হলে সরল পদ্ধতি ৩ বছর পরে সম্পদের বহির্মূল্য কত হবে, কত বছর পরে, ৩ বছর পরে। কত, সরলরৈখিক, সরলরৈখিক চাইছে, ইজি। কত, ৪/৪৮, প্রতি বছর ৪,০০০ টাকা করে আমাদের অবচয় হইতেছে। ৩ বছর পরে ১২,০০০ টাকা অবচয় হবে টোটাল। ১২,০০০ টাকা অবচয় যদি টোটাল হয়, তাহলে আমাদের ৫৫,০০০ টাকা মাইনাস ১২,০০০ টাকা, ৫৫,০০০, ৫৫ মাইনাস ১২, ৫৫,০০০ মাইনাস ১২ কত, ৪৩,০০০, ৪৩,০০০ উত্তর। গ নাম্বারটা উত্তর। বুঝতে পারছো কিনা বলো, কতক্ষণ লাগলো এটা করতে? খালি ইজি, খালি মানে জিনিসটা ধরতে পারলে কোনো ব্যাপার না, ইজি, একদম ইজি, পানি একদম। ওকে,
আজকে খালি খালি ম্যাথই করতেছো তোমরা, তাই না? যদি পরিশোধিত ভাড়া কত হয়, 2/3 সমান 30,000 টাকা হয়, এইটা 10 সেকেন্ডে করা সম্ভব। উত্তর দাও, এটা 10 সেকেন্ডে করা সম্ভব। এটা পরিশোধিত ভাড়া যদি 2/3 30,000 টাকা হয়, তাহলে বকেয়া ভাড়া ও মোট ভাড়া কত? পরিশোধিত ভাড়া 2/3 30,000 টাকা। 2/3 ইজি ভাবে মনে রাখো, একদম ইজি ভাবে মনে রাখো, ইজি ভাবে মনে রাখো। 2 ভাগ সমান সমান 30,000 টাকা। 1 ভাগ সমান সমান কত? 1 ভাগ সমান সমান 15,000 টাকা। 1 ভাগ সমান সমান যদি 15,000 টাকা, তাহলে এই যে দেখো 3/2 অংশ দেওয়া হয়েছে, 3/2 অংশ দেওয়া হয়েছে, কত অংশ দেওয়া হয় নাই? 3/1 অংশ দেওয়া হয় নাই। তো 3/1 অংশ কি? 1 ভাগ সমান সমান 15,000 টাকা। আর সম্পূর্ণ কি? সম্পূর্ণ কি? 3/3 অংশ, 3 ভাগ সমান সমান কত? 45,000 টাকা। 3/15 45,000 টাকা। মোট এলো 45,000 টাকা, বকে হলো 15,000 টাকা। শেষ। মোট হলো কত? 15,000 টাকা। সরি, 15 45 এক নম্বরটা, 15 45 এক নম্বরটা। শেষ, কাহিনী শেষ। বুঝতে পারছো কিনা বলো? 15 45 শেষ কাহিনী। ওকে ওকে, দেখো দেখো, কোকো কোম্পানির সম্পদ এ কত? 15 লাখ টাকা। এল প্লাস ওই, একই কোশ্চেন, একই 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 ইকুয়েশনের আন্ডারে কোশ্চেন বারবার চলে আসে। দেখো এ কত? এ হলো 15 লাখ। এরপরে কত? সম্পদ হলো 15 লাখ টাকা। মালিকানা সত্ত্ব ছিল কত? 11 লাখ টাকা। ব্যয় কত? 4 লাখ টাকা। ইজি। 15 মাইনাস 11 4। ইজি, একদম ইজি, একদম ইজি। এখন কথা হলো, তোমরা কোশ্চেন করতে হলো ভাই এত ইজি কোশ্চেনও কি পরীক্ষায় আসবে? এত ইজি কোশ্চেনও পরীক্ষা হলে আসবে। কারণ কি, পরীক্ষা হলে তোমরা দেখবে এই ইজি ইজি কোশ্চেনই তোমাদের কাছে এত হার্ড লাগবে, দেখবে মনে করো মাথা মধ্যে একদম নষ্ট হয়ে যাবে না, তাও মনে করো এটা উত্তর বের করতে পারতেছো না, মিলাইতে পারতেছো না। বুঝতে পারছো? ঠান্ডা মাথায় যা যা করাইছি আজকে, এই ধরনের কোশ্চেন মিনিমাম 5 বার তুমি প্র্যাকটিস করবা। মিনিমাম 5 বার প্র্যাকটিস করতে হবে, 5 বার। তাইলে তুমি এই কোশ্চেনটা যা পরীক্ষা হলে পারবা। তুমি যদি মনে করো আজকে দেখে রাইখা দিছি, পরীক্ষা হলে জীবনও পারবা না। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো আগাম ব্যবস্থা। তোমরা এটা জানো, এটার মানে এটার আর ইয়া করার দরকার নেই। খালি সবাই 29-এর খ নাম্বারটা একবার মনে রাখো। শেষ। আগাম ব্যবস্থা। এইগুলা পরে দেখাবো, আগে ওই ইয়া শেষ করেন। ওটা একটা এক্সামের ট্রিক ছিল, ওটা ক্লাস শেষে যদি সময় পাই তাহলে দেখাবো, আর যদি সময় না পাই তাহলে তোমাদের ভিডিও দিয়ে দিব ইয়াতে, সমস্যা নেই। 30 নাম্বারটা দেখো, ইম্পর্টেন্ট জিনিস। এই কোম্পানির আয়ের পরিমাণ ছিল 20,000 টাকা। স্থায়ী আমানতের সুদ কত? কি চাইছে প্রথমে? কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা চাইছে আমাদেরকে। এই কোম্পানির মোট আয়ের পরিমাণ হলো 20,000 টাকা। স্থায়ী আমানতের উপর সুদ, এটা কি যোগ হবে? 2,000 টাকা, 22,000 টাকা। মোট পরিচালন ব্যয় কত? 5,000 টাকা। বিয়োগ হবে কত? হবে 17,000 টাকা। এরপরে কি? সুদের পরিমাণ, ঋণের সুদ, ব্যয় 1,000 টাকা, মাইনাস হবে কত? 16,000 টাকা। 16,000 টাকা। তো এইটার উপর 30% কর ধরতে হবে। 30% কর কত? 3 কত? 3 কত? 3 টাকা। আমাদের কি হবে এখানে? 4800 টাকা হবে এখানে কর। 4800 বাদ দাও, 16,000 থেকে 800, 11,200 টাকা। এটা হলো কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা 11,200, 11,200 টাকা। কোশ্চেনে যদি 4800 থাকতো আর এইটা যদি এ নাম্বারে থাকতো, পসিবিলিটি ছিল যে আপনারা এই পর্যন্ত আইসা
এই পর্যন্ত আইসা এইটা দেখে এইটার অ্যান্সার বসায় দিতেন? পসিবিলিটি ছিল? পসিবিলিটি ছিল, কিন্তু কারণ কি আপনারা এই পর্যন্ত যখন আসবেন তখনই দেখবেন এই 4800 বের হয়ে গেছে, 4800 চলে আসছে, কোশ্চেনের মধ্যে এই নাম্বারও 4800 আছে, আমাদের উত্তর মনে হয় এইটা। কিন্তু ভাইয়া মনে রাখতে হবে এখানে কর পরবর্তী মুনাফা চাইছে, কর পরবর্তী মুনাফা, নট কর কত, করের পরিমাণ চায় নাই, কর পরবর্তী মুনাফা চাইছে। কর পরবর্তী মুনাফা যদি চায়, কর পরবর্তী মুনাফা চাইলে, কর পরবর্তী মুনাফা চাইলে 11,200 টাকা, এটা বাদ দেওয়া যেটা হবে সেইটা। আর যদি করের পরিমাণ থাকে চায় তাহলে এইটা হবে 4,800 টাকা। বুঝতে পারছো? ইজি ইজি, সোজাই, কিন্তু আপনারা একটু মনে রাখতে হবে। অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় হলো দায়। অনুপার্জিত আয় কি? আনআর্নড রেভিনিউ। এগিয়ে যাও। আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ কি? তুমি মানে টাকাটা নিয়ে ফেলছো, অগ্রিম টাকা নিয়ে ফেলছো, মানি, মানি তুমি নিয়ে ফেলছো, তুমি সার্ভিস দাও নাই, সার্ভিস দাও বাকি আছে, তো এটা দায় না? এটা দায়। তুমি টাকা নিয়ে ফেলেছো আগাম, কিন্তু তুমি সার্ভিস দাও নাই। এটা হলো আমাদের অনুপার্জিত আয়। যাবে তাকে কি বলা হয়? এটা লেখো সবাই, এটা তো সোজা, এটা তোমরা নিজেরাই পারবে। দেখো এটা যাবে তাকে কি বলা হয়? যাবে থেকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। কি বলা হয়? যাবে তাকে বলা হয় হিসাবের প্রারম্ভিক বই, প্রাথমিক বই। এটা একটু মনে রাখবা, মনে রাখলেই হবে। সহজ সহজ কোশ্চেনই পরীক্ষা হলে ভুল করবা, এরপরে আসা তো সমস্যা। কোনটি অনগদ লেনদেন? অনগদ লেনদেন কত? কোনটি? একটু আগে পড়ে আসছি, কোনটি? অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, তাহলে অ্যান্সার করো। এগুলো করতে বেশি সময় লাগার কথা না। 33 নম্বরটা কোনটি? অনগদ লেনদেন, অনগদ, অনগদ কত? কোনটি? কোনটি? আমাদের যন্ত্রপাতির অপচয়, অনগদ লেনদেন। দেখো, সম্ভাব্য সকল ক্ষতি খরচকে হিসাবভুক্ত করা, কিন্তু সম্ভাব্য সকল আয়কে হিসাবভুক্ত না করা, এটিকে কি বলা হয়? বলো, এটিকে কি বলা হয়? রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি একটু আগেই পড়াইছি। কস্ট বেশি দেখাতে হবে, ব্যয় বেশি, আয় কম, সম্পদ কম, রক্ষণশীলতার নীতি। শেষ কাহিনী। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, তোমরা শেয়ার দাও, আর একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কমেন্ট না করলে ক্লাসটা হয় না, ফ্রুটফুল হয় না। নিচের কোন লেনদেনটি মোট সম্পত্তি ও মোট ব্যয়কে উভয়কে 10,000 টাকা হ্রাস করে? হ্রাস করে। এ সমান সমান এল প্লাস ও ই। কি কি? মোট সম্পত্তিকে এই এ কেও 10,000 টাকা হ্রাস করবে, এল কেও 10,000 টাকা হ্রাস করবে। হ্রাস বাই 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা হ্রাস করবে। দেখো কোনটা হবে? দশ হাজার টাকার ব্যাংক ঋণ পরিশোধ। ব্যাংক ঋণ পরিশোধ কি? ব্যাংক ঋণ পরিশোধের মাধ্যমে লায়াবিলিটি কমে গেল, লায়াবিলিটি কমে গেছে। আগে দায় ছিল, দায় মিটানোর জন্য আমরা টাকা দিয়ে দিছি, সম্পদটাও কমে গেছে। বুঝতে পারলা? ইজি, একদম ইজি। পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? বলো, কি বলা হয়? পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? কাজী নাইমা ইসলাম। আপনারা এই যে স্বর্ণা, লামিয়া, কাজী নাইমা, অতনু রানী, আরেকটা ছেলে ছিল, ছেলেটা কই গেল? ছেলেটার নাম তো মনে আসতেছে না। তোমরা যারা কমেন্ট করতেছো এদের তো ভেরি ভেরি থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তোমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া রইল মন থেকে। তোমরা ক্লাসে পার্টিসিপেট করছো, ক্লাসটা করতেছো। বাকি অনেকে আছে দেখতেছে কিন্তু কমেন্ট করতেছে না, ক্লাস করতেছে। বুঝছো? এটা কি? অনুপাত বিশ্লেষণ। ইজি। পরেরটাতে যাই। হ্যাঁ, এটা এটা ইম্পর্টেন্ট।
যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? দুইটা কস্ট, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট। এই ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট কেন পড়াইতেছি কোশ্চেনে? তোমার স্থায়ী স্থায়ী খরচ আর পরিবর্তনশীল খরচ, এটা পরিবর্তে ফিক্সড আর ভেরিয়েবল থাকতে পারে। থাকলে তো তোমার যদি না চিনো তাহলে তো প্রবলেম, তাই না? তো এই যে দেখো, আমাদের ভেরিয়েবল কস্ট উৎপাদন বৃদ্ধি পাইলে একক প্রতি, এটা মনে রাখবা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? মনে করো প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। 10 টাকা। তুমি যদি উৎপাদন বৃদ্ধি পায়, তুমি 5টা উৎপাদন করতেছো, 5 ইউনিট, এখন হয়ে গেল 50 টাকা। 5 ইন্টু 10, 50 টাকা। তাইলে তুমি যদি 50টা তৈরি করো তাহলে কি হবে? 50 ইন্টু 10 কত হবে? 500 টাকা। তাহলে কি এই 10 একক প্রতি যে পরিবর্তনশীল ব্যয় ছিল, এই যে ভেরিয়েবল কস্ট একক প্রতি যে পরিবর্তনশীল ব্যয়, এটা কি পরিবর্তন হয়েছে? এইটা পরিবর্তন হয় নাই, এটা অপরিবর্তিত হয়েছে। এখন তোমার মনে রাখতে হবে এই যে যোগফলটা পরিবর্তন হয়েছে, মানে একক প্রতি পরিবর্তনশীলটা ব্যয়টা পরিবর্তন হবে না, কিন্তু মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হবে। মোট পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হবে, বাট একক প্রতিটা পরিবর্তন হবে না। বুঝছো? অপচয় সমন্বয়ের একটা সুন্দর একটা কোশ্চেন চলে আসছে, এটা আমরা সলভ করব। অপচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে? অপচয়ের জন্য সমন্বয় না করা হলে অপচয়, এখন আসি সমন্বয় করলে কি হবে, সমন্বয় করলে কি হবে আর না করলে কি হবে? সমন্বয় করলে প্রথমত সম্পদ কম দেখাবে আর ব্যয় বেশি দেখাবে, আর না করলে এটা উল্টা। যদি না করে তাহলে উল্টা হবে, সম্পদ বেশি টাকায় দেখাবে, ব্যয় কম দেখাবে। বলো এখানে কি হবে? কি হবে? তাহলে কি সম্পত্তি কি হবে? সম্পত্তি কি হবে? ব্যয় 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 কম দেখাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? ইজি ইজি কোশ্চেন এগুলো। আর্থিক বিবরণী, এটার উত্তর হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা। যে আজমল তার ব্যবসায় আর্থিক অবস্থা সচ্ছলতা বজায় রাখার জন্য প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করে লক্ষ্য অর্জনের জন্য করতে পারতেছে না। আর্থিক বিবরণী প্রস্তুত করছে সচ্ছলতা বজায় রাখার জন্য, বিবরণী প্রস্তুত করছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারতেছে না। এখানে পদক্ষেপ হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে আমাদের। বুঝছো? এইটা আমি অনেকবার করাইছি, এটা এখন আর করাবো না। মিনিমাম এই ধরনের কোশ্চেন 4টা থেকে 5টা কোশ্চেন তোমাদের সলভ করাইছি এতক্ষণ আমি। এই ধরনের কোশ্চেন 4টা থেকে 5টা কোশ্চেন সলভ করাইছি। এই কোশ্চেন আর সলভ করাবো না, বাসায় করে দেবা। 500 টাকার একটি লেনদেন, 5,000 টাকার লেনদেন, 5,000 টাকার লেনদেন 500 টাকা করা হয়েছে। কি 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 হয়েছে? লেখার ভুল হয়েছে। 5,000 টাকার লেনদেন 500 টাকার করা হয়েছে, কি হয়েছে? লেখার ভুল হয়েছে। কোন নীতি অনুযায়ী দেনাদার থেকে অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ দিয়ে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়? কোন নীতি? একটু বলছি, রক্ষণশীলতার নীতি। কি দেনাদার? কি সম্পদ, অ্যাসেট, সম্পদ 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 থেকে এই যে অনাদায়ী দেনা, সম্পদ থেকে অনাদায়ী দেনা যে বাদ দেওয়ার পরে কি আমাদের কমে যায় না সম্পদ? সম্পদ কি প্লাস হয় নাকি মাইনাস হয়? সম্পদ কমে যায়। সম্পদ যদি কমে যায়, কমাটা কোনটাতে ছিল? রক্ষণশীলতা। রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতা মানে কি? রক্ষণশীলতা মানে তিনটা জিনিস, ব্যয় বেশি, সম্পদ কম, আয় কম। এই তিনটা জিনিস তুমি যেখানে রিলেট করতে পারবা ওইটাতেই তোমার রক্ষণশীলতা নীতি চলে আসবে। ওকে।
এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা একটু বুঝতে হবে মন দিয়া, একটু এটা একটু খেয়াল করতে হবে। নিচের লেনদেনে কোনটি উদ্ধৃত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? সমষ্টিকে প্রভাবিত করবে না। আমরা কোশ্চেনে এ সমান সমান এল প্লাস ওই, দুইটা পার্ট এ আর এল প্লাস ওই, এই দুইটার দুই পক্ষকেই চেঞ্জ আনতে হবে, প্লাস মাইনাস আনতে হবে। প্লাস প্লাস এগুলো সমস্যা নেই, বাট চেঞ্জ হইতে হবে, দুই পক্ষকেই চেঞ্জ হইতে হবে, তাহলেই আমাদের সমষ্টিকে প্রভাবিত করবে। মালিক কর্তৃক উত্তোলন কি হয়েছে? মালিক কর্তৃক উত্তোলন ওই হ্রাস পাইছে, 3,000 টাকার বকেয়া খরচ পরিশোধিত হয়েছে, দায় হ্রাস পাইছে, এ হ্রাস পাইছে, নগদ 500 টাকার ক্রয় করা হয়েছে, কি হয়েছে? এ হ্রাস পাইছে, ওই হ্রাস পাইছে। এই তিনটাই আমাদের সমষ্টিকে পরিবর্তন করবে। শুধুমাত্র পরিবর্তন করবে না কোনটি? শুধুমাত্র পরিবর্তন করবে না দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা হয়েছে, কি হয়েছে? এটা দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা হয়েছে, এটা এ বৃদ্ধি পাইছে, এ হ্রাস পাইছে, সিম্পল, শেষ। এক পক্ষকে পরিবর্তন হয়েছে, সমষ্টিকে প্রভাবিত করবে না, শেষ, কাহিনী শেষ। বুঝছো কিনা বলো? ইজি কাহিনী, যদি একটু বুঝতে পারো তাহলে ইজি। ইম্পর্টেন্ট কোশ্চেন 44 নম্বরটা একটু দেখি। ধারে বিক্রয় 600 টাকা বিক্রয় হিসাবে দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে, এর প্রভাব কি? কি হয়েছে? এর প্রভাব কি? ক্রেডিট। ধারে বিক্রয় দেনাদার ডেবিট হওয়ার কথা ছিল তো ডেবিট হওয়ার কথা, হয়ে গেছে ক্রেডিট। একবার তো আমরা ডেবিটে বসাই নাই 600 টাকা, আরেকবার করে ফেলছে ক্রেডিট 600 টাকা, তাইলে আমাদের দুইবার মিস্টেক হয়েছে। 600 ইন্টু 2 1200 টাকা, 1200 টাকা দেনাদারের জেরে কম হয়েছে, ইজি, শেষ, কাহিনী শেষ। 1200 টাকা দেনাদারের মধ্যে কম হয়েছে। আমরা হওয়ার কথা ছিল ডেবিট, এটা তো একবার করেই নাই, 600 টাকা এখানে একবার কম দেখানো হয়েছে, আর ক্রেডিট করছি এখানেও 600 টাকা কম দেখানো হয়েছে, শেষ, 1200 টাকা কম দেখানো হয়েছে, কাহিনী শেষ। আর বেশি নেই। 5টা অভ্যন্তরীণ ব্যবহারকারীকে কর কর্তৃপক্ষ বহিস্থ, পাওনাদার বহিস্থ, বিনিয়োগকারীগণ বহিস্থ, কোনটা অন্তস্থ? তাহলে ব্যবস্থাপকগণ এলো অভ্যন্তরীণ, ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ, শেষ, কাহিনী শেষ এখানেও। ওকে, ধারে ক্রয় 10,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি, রেওয়া মিলে ক্রয় 2 লক্ষ টাকা, পাওনাদার 1.5 লক্ষ টাকা। আর্থিক বিবরণীতে পাওনাদারের পরিমাণ কত চাইছে আমাদের? পাওনাদার আমাদের ক্রয় দেখাই লাগবে না, পাওনাদার চাইছে। পাওনাদার প্রথম মাসে এলো 1.5 লক্ষ টাকা, ধারে ক্রয় হয়েছে 10,000 টাকা, 1,60,000 টাকা, 1,60,000 টাকা। খ নাম্বারটা উত্তর, 1,60,000 টাকা, খ নাম্বারটা উত্তর। ভেরি গুড কাজী নাইমা। 122 জন দেখতেছি, কিন্তু কমেন্ট তো বেশি জন করো না। হিসাবে আদি ভূমিকে বলা হয় কি? রোমকে বলা হয়, রিওকে বলা হয়, প্যারিসকে বলা হয়, ভেনিসকে বলা হয়। ইতালির ভেনিস শহরকে বলা হয় হিসাব বিজ্ঞানের আদিভূমি। নিট আদায়যোগ্য মূল্য উদ্বৃত্ত পত্র দেনাদারের কোন মূল্য দেখানো হয়? নিট আদায়যোগ্য মূল্যে কেন দেখানো হয়? রক্ষণশীলতার নীতি। ইজি, একদম ইজি। পাওনা কোন ধরনের হিসাব দেয়? এরপর দেখো, শেষে চলে আসছি। প্রতিটি লেনদেনের কয়টি হিসাব খাত থাকে? 2 বা ততোধিক, 2টা হলো মিনিমাম, 2 এর বেশিও থাকতে পারে, শেষ, কাহিনী শেষ। 50টা কোশ্চেন সলভ, অল দ্য বেস্ট। 2টা কথা না বললেই নয়, বইলা যায় তোমাদেরকে। এই যে তোমাদের এমসিকিউ গুলো যে সলভ করে দিলাম আমি, এমসিকিউ গুলো যে সমাধান করে দিলাম আমি, প্র্যাকটিসটা কার হইছে? প্র্যাকটিসটা আমার হইছে। তোমাদের প্র্যাকটিস হইছে?
তোমাদের কিন্তু প্র্যাকটিস হয় নাই, তোমাদের প্র্যাকটিস হয় নাই। তোমাদের যদি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস হইতে হয়, তাহলে তোমরা বাসায় বাসায় এটা মিনিমাম 4 থেকে 5 বার প্র্যাকটিস করবা। 4 থেকে 5 বার যা করাইছি তাই 4 থেকে 5 বার প্র্যাকটিস করতেই হবে। 4 থেকে 5 বার তুমি যখন প্র্যাকটিস করবা, পরীক্ষা হলে এক্সামে তোমার এটা ইজি লাগবে। এক্সামে তোমার এটা ইজি লাগবে। তোমার মিনিমাম এটা 4 থেকে 5 বার বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি যদি এখানে এটা আরো 5 ঘন্টা ধরে ক্লাস করাই, তোমাদের কোনো লাভ হইতেছে না। লাভ হইতেছে আমার প্র্যাকটিস হইতেছে, আর তোমরা হলো শিখতেছো। এইটা এক্সামে পারার জন্য তোমার বাসায় যায় মিনিমাম 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে, ইন্টারভাল দিয়ে দিয়ে। আজকে একবার প্র্যাকটিস করবা, কালকে সকালে একবার প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু তুমি ভুলে যাবা। শেষ, কাহিনী শেষ, আজকে ক্লাস খতম। তোমরা বাসায় এটা ভালো মতন পড়ো, আর তোমাদের পেজে নিয়মিত ভিডিও টিডিও দেওয়া হবে। তোমাদের সাথে আবার দেখা হবে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে পরবর্তীতে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। আর এর কোশ্চেন এমন টাইপের হবে, এর থেকে সহজও হইতে পারে, বাট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এর থেকে সহজ কোশ্চেনও পরীক্ষা হলে ভুল করবা, বুঝছো? ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।